বাহুগুলো যেন ইচ্ছে করেই দেখিয়ে রেখেছে, আকর্ষিত করতে চাইছে খুব। বেলা চোখ সরিয়ে নিল। দক্ষিণের বড় জানালা গলিয়ে প্রবাহমান তেজি বাতাস আনাগোনা করছে। কি ভীষণ শীতল ঠান্ডা, শরীর ছুতেই জায়গাটা শিশির করে উঠলো, যেন তাদের দাঁত চেপে আসলো। আদ্র এক পলক তাকালো সেদিকে, বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন বেলা? এদিকে আসো। লজ্জায় অস্বস্তিতে পা নড়ছে না তার। খুব ধীরস্থির ভাবে সে বিছানার এক কোণে পা উঠিয়ে বসলো। আদ্র দিকে তাকাতেই দেখলো লোকটা ভ্রু বাঁকিয়ে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে, বিরক্তির স্পষ্ট বাস কপালে। বেলা দ্রুত অন্যদিকে তাকালো, জিজ্ঞেস করলো, কি করেছি আমি? এভাবে তাকিয়েছেন কেন? আদ্র উত্তর দিল না। কিছুক্ষণ অসন্তুষ্ট চোখে দেখতে দেখতে হঠাৎই চোখের দৃষ্টি গাঢ় হয়ে উঠলো। দৃঢ়ভাবে পিয়াসী মাথা থেকে পা অব্দি খুব সময় দিয়ে দেখলো সে। কোমরের আশপাশটা স্থির হতেই সূক্ষ্ম যন্ত্রণা তৈরি হলো বক্ষে। অসহনীয় স্নিগ্ধবেলাকে ভীষণ পবিত্র মনে হলো তার। হাত টেনে নিজের পাশ ঘেঁষে বসালো। ব্ল্যাঙ্কেট পুরো শরীরে সুন্দর করে ছড়িয়ে নিয়ে নির্বিকার সুরে বলল, বিয়ে তো হয়েই গেছে, এখনো তোমার দূরত্ব খেলা শেষ হয়নি? হলে বলবে, তোমাকে ছুঁয়ে দিব। বেসামাল অদ্ভুত কথার পিঠে ভয়ঙ্কর লজ্জায় চড়াসড়া বেলা কম্পায়মান সর্বাঙ্গ। মিনমিন করে সে বলল, আপনি এত খারাপ কেন? তুমি খারাপ বানালে কেন? পাল্টা প্রশ্নে হকচা গেল বেলা, ইতস্ত করলো। আর নজর দেখলো লোকটাকে। পকেট হাতে কি যেন বের করছে সে। অত্যন্ত গম্ভীরভাবে বেলার হাত টেনে নিয়েছে। আঙুলের বাজে খুব যত্নে একটা আংটি পরিয়ে দিয়ে বলল, এই রাতে নাকি স্ত্রীদের কিছু দিতে হয়, আয়াজ বলেছে। আমি জানতাম না, কিছু আনিওনি। ওই আংটিটা দিয়ে বলেছে তোমাকে যেন পরিয়ে দেই। এটা ওর পক্ষ থেকে তোমার জন্য উপহার। বেলা এক পলক তাকালো আংটিটির দিকে। কারো কাছে নিপুণতা খুব শুকনোভাবেই মন কেড়ে নিয়েছে, অথচ বেলার অনুভূতি শূন্য। আদৌ দেখেনি বলে তাই হয়তো। চোখ বুঝে ছোট্ট হামি দিয়ে উঠলো বেলা। ক্লান্তিতে ঘুম আসছে, চোখের পাতা মিলিত হতে যাচ্ছে তীব্রভাবে। এক হাতে তার বাহু টেনে নিজের বুকের মধ্যিখানে মাথা চেপে ধরলো আদ্র। আলতো করে আদুরে ভঙ্গিতে শুধালো, তোমার কি ঘুম আসছে? তাহলে ঘুমিয়ে যাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বেলা যেন আরো লেপটে গেল প্রেমিক পুরুষটির মাঝে। নির্বাককে চোখ বুঝলো। নীরবতা রইল প্রায় অনেকক্ষণ। বাহিরে কোলাহল নেই। সুদূর কোথা থেকে যেন নাম না জানা পাখি ডাক শোনা যাচ্ছে নবস্থলে। তাদের প্রখর মেলা। বেশ কিছু পর আদ্র নিঃশ্বাস স্বরে বলল, নিকৃষ্ণ আধা ডিঙিয়ে সূর্যের তপ্তহীন কিরণ চারদিকে ছড়িয়ে পড়ছে। পাখিদের কিচিমিচির আওয়াজ প্রবল কোলাহল সৃষ্টি করছে। এয়ার কন্ডিশনের তীব্র শীতল স্পর্শে প্রিয়তমের বুকের উষ্ণতায় জড়সড় হয়ে লেপ্টে আছে বেলা। টেলিভিশন চলছে অনেকটা শব্দ বাড়িয়ে। সময় সংবাদে এখন ভদ্রমহিলা খবর পড়ছেন। কুমিল্লায় কাল রাত্রেবেলা 3 জন ট্যাক্সি চালক গুরুতরভাবে জখম হয়ে মাঝ রাস্তায় পড়েছিলেন। এলাকার কিছু ভদ্রলোকের সাহায্যে তাদের কুমিল্লায় সিটি হসপিটালের আইসিইউতে ভর্তি আছেন। ডাক্তাররা বলেছেন বেঁচে ফেরার সম্ভাবনা থাকলেও হাত পা পুরো অকেজো হয়ে যেতে পারে তাদের। এছাড়াও ট্যাক্সিগুলো খুব বাজেভাবে ভেঙে ফেলা হয়েছে। শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। বেলার ঘুম ভেঙে গেল, তবে নেত্রপলক উন্মুক্ত হলো না। চোখ মুখ কুঁচকে গেল তীব্র আলোর ছোটায়। আদ্রর বক্ষস্থলে নিবিড়ভাবে মুখ লুকাতেই বিস্তর হাসল সে। লৌহকণ্ঠে ডাকলো, বেলা উঠবে না? 9টা বেজে গেছে কিন্তু। বেলা ক্ষীণ নড়েচড়ে মাথা নাড়ালো। উঠবে না সে। ত্রন্দাগোড় এখনো চোখের পাতায় দৃঢ়ভাবে এঁটে রয়েছে, বিছানা ছেড়ে উঠবার জন্যেই। আদ্র আরো কয়েকবার ডাকলো, সারা শব্দ না পেয়ে পরক্ষণেই চুপ হয়ে গেল সে। টিভির ভলিউম একটু কমিয়ে দিল। সেকেন্ড গড়ালো, এরপর মিনিট। তন্দা ভাবটা যেন হঠাৎই গা জারা দিয়ে উঠল বেলার। চোখ মেলল সে। নিজের অবস্থান আদ্রর অতি নিকটে আবিষ্কার করতেই চমকিত হলো, পরকালো প্রচণ্ড লজ্জায়। আদ্রর কোমরে থাকা তার দৃঢ় হাতের বাঁধন গিলে হয়ে আসলো। সরে যেতে চাইলেই পুরুষালী শক্ত হাতটি গিয়ে ঠেকলো পিঠের একদম মধ্যিখানে। টেনে এনে বুকের মাঝে আবার মাথা চেপে ধরলো। খুব সাবধানে গলা সতর্ক করলো, খবরদার উঠবে না, এইভাবেই থাকো, আমার সঙ্গে খবর দেখবে। বেলা আমতাম তখন তো সব। খবর দেখে আমি কি করব? তোমাকে লেডি রাজনীতিবিদ বানাবো আমি। তাই দেশের খুঁটিনাটি খবরাখবর রাখতে হলে তোমাকে খবর দেখতে হবে। একটু পর বাহিরে বের হব, তখন রাজনৈতিক বইও নিয়ে আসবো কিছু। তুমি না বই পড়তে পছন্দ করো? বেলা পলক ঝটকালো, সরে আসতে চাইলো। আদ্র এবারও অনড়ভাবে ধরে রইল তাকে। চোখ মুখ কুচকে অসম্ভব বিকৃতি করে প্রবল প্রতিবাদ জানালো বেলা। ছাড়ুন আমাকে,
এইসব বই পড়বো না আমি, খবরও দেখবো না। আপনার রাজনীতি নিয়ে আপনিই থাকুন। প্রত্যুত্তরে নিঃশব্দে হেসে দিল আদ্র, বিরতিহীন, নিয়ন্ত্রণহীনভাবে। হাসতে হাসতে সে প্রশ্ন ছুড়ল, রাজনীতি পছন্দ না তোমার? একদম না। এই রাজনীতিবিদকেও পছন্দ না? প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে গেল বেলা, নজর তুলে তাকালো। আদ্র শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নির্মলভাবে। বেলা বুঝে উঠতে পারল না লোকটা কি রাগ করলো এভাবে বলা উচিত হয়নি বোধহয়। নত হয়ে সে আদ্র শার্টের এক কোণে খুব আলতো করে ধরলো, না ধরার সমান স্নিগ্ধ গলায় মিনমিন করে বলল, পছন্দ। আদ্রর তুখর দৃষ্টি তখন ভীষণ গভীর, আলাদা মাদকতার রেশ সুস্পষ্ট, গুড় লাগা অন্যরকম। হাত উঠিয়ে বেলার গাল ছুলো নিষ্পাপভাবে, দৃষ্টির কণ্ঠে শোধালো, অথচ আমার মতো পছন্দ তুমি কখনোই করতে পারবে না বেলা। থেকে থেকে নিঃশ্বাস নিচ্ছে বেলা। আদ্রের দিকে তাকানোর সাহস নেই। লোকটার চাহনি মারাত্মক, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। জাদুকরের মতো সম্মোহন করে ফেলে নিমিষেই। আর নজরে একবার টিভির দিকে তাকালো সে। বিজ্ঞাপন শেষ হয়ে এখন আবারও ওই ট্যাক্সি চালকগুলো সংবাদ দেখাচ্ছে। কি বিচ্ছুদভাবে মেরেছে তাদেরকে, চেহারা চেনার উপায় নেই। ব্যান্ডেজ আবৃত পুরো মুখশ্রী। ক্লাবের দরজা জানালা বন্ধ। বড়সড় রুমটা এখন শুধু আদ্র, আকিব আর ইখতিয়ার। ইখতিয়ার বেশ অসন্তুষ্ট চোখে তাকে দেখছে বারবার, যেন আকিবের উপস্থিতি ঠিক পছন্দ হয়নি তার। ইশারা ইঙ্গিতে বারবার চলে যেতে চলছে তাকে। আকিব বুঝতে একটু সময় নিল, পরক্ষণে নিজে থেকে বলল, আমি তাহলে আসছি ভাই, আপনারা কথা বলুন। খড়খড় শব্দে দরজা খুলে তা আবার বাইরে থেকে আটকে চলে গেল আকিব। ইখতিয়ার একবার সরাসরি মুচকি এসে তাকালো আদ্রর মুখপানে, অথচ তার ভেতরটা আদ্রর জন্য কালো বিষে ভরে আছে। নিজের স্বার্থ না থাকলে কবেই এই নেতা দাপট বের করে জঙ্গলে লাশ ফেলে আসতো। তার ইয়াত্তানি ক্ষীণ চাতুকারিতার রেশ ধরে ইখতিয়ার তার কঙ্কশ কণ্ঠটা মোলায়েম করার চেষ্টা করলো। কেমন আছো আদ্র সাহেব? টাকা পেয়ে তো ভুলেই গেলে, কল ধরছো না, না মেসেজ। পাশের এলাকার কলেজটাতে তো কাল থেকে ড্রাগস বেচার কথা, ভেবেছো কিছু এ বিষয়ে? তোমার ছেলেদের আসতে বলেছিলাম, ওরা তো এলোই না। আদ্র নির্লিপ্ত সুর। আসবে, কাল ঠিক সময় পাঠিয়ে দেবো আমি। ইখতিয়ার টেবিলে জুড়ে থাবা মারলো, হু হু করে হাসলো, বিশ্রী কণ্ঠে বলল, এই না হলে নেতা। ইখতিয়ার থামলো, চারদিকে তার কোট দৃষ্টি ফেলে দেখলো সবটা, দীর্ঘলায় বলল, তা কাল রাতে আমার ছেলেদের মারলে কেন? মারলে একেবারে মেরেই ফেললা না কেন? এমনিতেই ওরা আমার আর কোনো কাজে লাগবে না, উটকো ঝামেলা কতগুলো। বলতে বলতে উৎসুচুপ চোখে তাকালো সে। আদ্র সময় নিল, টেবিল থেকে কফির মগ নিয়ে একটু করে চুমুক দিল, কপালে পাশ ফেলে সূক্ষ্ম গলায় বলল, স্বার্থ ছাড়া আমি কিছু করি না মিস্টার ইখতিয়ার, নয়তো মেরেই ফেলতাম। বুড়ো কুচকালো, তাকালো ইখতিয়ার। ওদেরকে মারার পেছনে তোমার কি স্বার্থ থাকতে পারে? আমার সঙ্গে একটা মেয়েকে প্রায়ই দেখতেন আপনি। আমার ক্ষতি করতে মেয়েটাকে মারার চেষ্টাও করেছিলেন, মারতে পারিনি অবশ্য। সিএনজির ধাক্কায় মাঝ রাস্তায় ফেলে দেওয়ার আদেশ দিয়েছিলেন। আমি শুধু তার থেকে একটু বেশি করেছি, হাত পা ভেঙে জন্মের গুন্ডামি করার শখ মিটিয়ে দিয়েছি মাত্র। কৌশলে স্বার্থের ব্যাপারটা এড়িয়ে গেল আদ্র। ইখতিয়ার খেয়াল করল না। বিস্ময়ে বাকরুদ্ধ সে, চোখ অত্যাধিক বড় বড় থুতনি ঝুলিয়ে বিমুট কণ্ঠে সে বলল, তুমি জানতে? আদ্র হাসলো, দুর্বোধ হাসি, উত্তর দিল না। আদ্র এলো সন্ধ্যার দিকটায়। রুমে এসে বেলাকে দেখতে না পেয়ে বিরক্ত হলো সে। তৎক্ষণাৎ জোরে জোরে ডাকতে লাগলো তাকে। বেলা তখন রেখার রুমে ছিল। আদ্র ছোটবেলা বিভিন্ন ঘটনা বলছিলেন তিনি। বেলা মন দিয়ে শুনছিল। হঠাৎ আদ্রর উচ্চস্বরে চেঁচিয়ে ডাকার শব্দে হকচকালো সে। অপ্রস্তুতভাবে তাকালো রেখার দিকে। রেখা মুচকে আসলো, ক্ষীণ লজ্জায় মিয়ে গেল বেলা। তিনি বললেন, যাও, ডাকছি তোমাকে, পরে রেগে যাবে না তো। এসি তাপমাত্রা কমিয়ে শার্টের বোতাম খুলছিল আদ্র। পিপাসায় কাতর তার গলদেশ চক্ষুদায়, বিরক্তিতে কপাল কুচকানো, গামে লেপটে বাজে অবস্থা। তত্ত্ব নিঃশ্বাস পেলে আদ্র আবারও ডেকে উঠল বেলাকে। পর মুহূর্তেই দেখলো ইতস্ত পায়ে রুমে ভেতর ঢুকছে বেলা। তা থেকে ভীষণ দূরত্ব রেখে দাঁড়ালো। মৃদুস্বরে জিজ্ঞেস করলো, দেখেছিলেন? আদ্র উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করলো, কোথায় ছিলে? মায়ের রুমে। আমি বাসায় আসলে একটু আশেপাশে থাকবে, ঠিক আছে? এবার মাথা তোলায় বেলা। আদ্র চেয়ে রয় নিষ্পলক। মেয়েটা অতিরিক্ত লজ্জা পায়, তার লজ্জাটেব
কথা ঠিকভাবে বলতে পারে না, জড়তা কাজ করে, তার দিকে ঠিকভাবে তাকাতেও পারে না, সর্বদা দৃষ্টি নামিয়ে রাখে। এই সাধারণ মেয়েটার মাঝে আছে কি আসলে? ক্ষণে ক্ষণে আদ্র খুব বাজেভাবে আটকে যাচ্ছে। বের হওয়ার 7 দিনই একবার তাকালে চোখ ফেরার ইচ্ছে করে না, শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে রাখতে ইচ্ছে করে সর্বক্ষণ। আদ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেললো, বলল, গোসল করতে যাচ্ছি, এসে যেন তোমাকে রুমে পাই। বেলা ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। বলে উঠে যেতে চাইলো সে। আদ্র যেতে দিল না, হাত ধরলো জোরালো ভাবে। কিছুক্ষণ আগের মতোই খেয়ে থেকে গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি আমাকে ভালোবাসতে ইচ্ছে করে না বেলা? বেলা কি বলবে ভেবে পায় না, হাঁসফাঁস করে একরাশ ক্লেশে সিক্ত হয়ে গৌরব বনের গাল দুটি খুব করে বলতে চায়, করবে না কেন, অবশ্যই করে। কিন্তু অকপটে সে বড় বড় মতো নিশ্চুপ। আদ্র হাত ছেড়ে দেয়, উঠে দাঁড়ায়, বাথরুমে যেতে যেতে এক রেখা কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। আদ্র গোসল সেরে বের হয়েছে মাত্র, এক হাতে চুল মুছতে মুছতে পুরো রুমে একবার চোখ বুলালো সে। ভ্রু কুচিত হলো, তিক্ত হলো মন, মস্তিষ্ক মেজাজ। চুলে ঢাকা থেকে জলরাশি সূক্ষ্ম রেখা কপাল ঘিয়ে গড়াতেই তা তোয়ালে দিয়ে মুছে ফেললো সে। তপ্ত নিঃশ্বাস ফেললো। একরাশ হতাশা নিয়ে বেলা রুমে নেই, হয়তো চলে গেছে। মেয়েটা একটা কথাও শোনে না তার, থেকে যেতে বলার পরও বাধ্যকতা করে চলে গেছে। ফুটখুট করে বিছানার একপাশে গিয়ে বসলো আদ্র, কণ্ঠে ক্রোধের ক্ষীণ অস্তিত্ব নিয়ে উচ্চস্বরে ডাকলো, বেলা। বেলা বারান্দায় ছিল, বিস্তর নবস্থলের দাগযুক্ত চাঁদের সৌন্দর্য উপভোগ করছিল। আজকে চাঁদটা বেশ বড় করে উঠেছে, জ্যোৎস্না ভরে গেছে চারপাশের আলো আধারি জায়গাগুলো। দৈবাত আদ্রর রাজবাড়ি কণ্ঠে ডাক শুনে থমকালো সে, পিছু ফিরে তাকালো। আদ্র এক মনে মাথা মুছতে মুছতে ঘাড় কাত করে রুমের দরজার দিকে তাকিয়ে আছে, মুখশ্রী অসম্ভব বিস্তৃত, অসন্তোষ ভাব। বেলা সময় নিল না, দ্রুত পায়ে রুমের ভেতরে ঢুকলো, চোখ বড় বড় করে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? আদ্র একটু বিস্মিত হলেও তার চেহারা বিন্দুমাত্র প্রকাশ করলো না। স্বাভাবিকভাবে সে প্রশ্ন করলো, তুমি এতক্ষণ বারান্দায় ছিলে? হ্যাঁ। তোমাকে আমি বিছানায় বসে থাকতে বলেছিলাম, বারান্দায় গেলে কেন? আদ্রর গম্ভীর প্রশ্নের পিঠে অবুঝ চোখে চেয়ে রইল বেলা, উত্তর দিতে পারলো না। ভেজা তোয়ালে বিছানায় ছুঁড়ে মেরে হঠাৎই মাথা নিচু করে ঝুঁকলো আদ্র, গাড়ির পিছনে হাত বাড়ালো ভদ্রভাবে, অধৈর্যের কণ্ঠে ভীষণ অতৃপ্তি নিয়ে বলল, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ বেলা, অধৈর্য করে ফেলছো। বেলা অবুঝ নেত্রে যারা পরিবর্তন ঘটলো, লাজুক গালগুলো ভারী হলো, নেত্রে পলক লেগে আসতে চাইলো যেন। বার দু এক পলক জটকে সে দৃষ্টি নোয়ালো, মৃদু সুরে বলল, আপনি দুপুর থেকে কিছু খাননি, খাবেন না? আমি নিয়ে আসবো। হুম, তোমার সঙ্গে থাকতে চাইছি এখন। নিঃসংকোচ সুপ্ত বাসনা বেলাকে আরো লজ্জায় নিয়ে দিল, আড়ষ্টতা জেগে ধরলো। আদ্র দীর্ঘশ্বাস ফেললো, প্রকট গলায় শোধালো, তুমি এত লজ্জা পাও কেন বেলা? আমার মতো লজ্জাহীনের মুখে সামান্য থেকে সামান্য কথাও আটকায় না, সহ্য করতে পারবে তুমি? বেলা আর বসে থাকতে চাইলো না, লোকটা পাগল হয়ে গেছে নিশ্চিত। কী সব বলি আওড়াচ্ছে। ইতস্ত পায়ে বিছানা থেকে তোয়ালে নিয়ে আবারও বারান্দা চলে গেল সে। কাঠের চেয়ারটাতে বিছিয়ে দিল সুন্দর করে। আদ্র বারান্দায় তার মতো রশি বা তার ঝোলানো নেই, একদম পরিষ্কার, তবে ফাঁকা পুরোটা। বেলা মনে মনে ভাবলো বারান্দাটা সে ফুল গাছে ভরিয়ে দিবে। আপনার অনুকূল পাথরেই আদ্র শক্ত শীতল পুরুষালী হাতটি আচমকা কোমর জড়িয়ে ধরল তার। হাত জোড়া শাড়ির উপরে থাকা সত্ত্বেও তীব্র ঠান্ডার স্ততফূর্ত আবাস শিহরিত হলো সর্বাঙ্গ। বেলা চমকিত হলো, খুব ভরকালো, ভয় পেল। ছোট্ট পিঠটা গিয়ে ঠেকলো প্রশস্ত বুকে, অস্থির নয়নে বাগানের দিকে চোখ ঘুরালো সে। দেহরক্ষী সবগুলো এখনো পাহারা দিচ্ছে বাড়িটা, চারদিকে তাদের ভীষণ দৃষ্টি অনবরত ঘুরছে, স্থির হচ্ছে না। আতঙ্কিত হয়ে হালকা চেঁচালো বেলা, কি করছেন, ছাড়ুন, আপনার হাত অনেক ঠান্ডা। আদ্র শুনল না যেন, হাতও সরালো না। হাসপাস করে বেলা অনুরোধ সরে বলল, নিচে গার্ডসরা আছেন, আমাদের এভাবে দেখলে কি ভাববে, ছাড়ুন না। উপরে তাকাবে না ওরা? বেলার সন্দিহান কণ্ঠ। যদি তাকায়? প্রত্যুত্তরে আদ্র কিছুই বলল না, নিজ গতিতে নিজের সঙ্গে মিশে নিল বেলাকে। আদুরে ভাবে কালে থুতুনি ঠেকালো।
আকাশের ওই বিশাল চারটার দিকে একবার চেয়ে বেলা দিকে তাকালো আবার, আর মনে বলল, তোমার এই জনপ্রিয় চাঁদটা থেকে আমার আকাশের অপরিচিত চাঁদটাই বেশি সুন্দর বেলা। হাসপাতালের কক্ষগুলোয় ফিনাইলের কড়া গন্ধে টেকা যাচ্ছে না। রুমালটা নাকে চেপে আকিব বেশ চোখ মুখ কুচকে আছে, বিরক্ত সে। কেবিনে লম্বালম্বিভাবে আহত ট্যাক্সি চালক গুলোকে আলাদা বিছানায় শুয়ে রাখা হয়েছে। নিষ্ঠুর খারাপ লোকগুলোকে দেখে ঘৃণা ছাড়া আর কিছুই আসে না আকিবের। মূলত এজন্যই সে ভীষণ বিরক্ত। নাক কুচকে প্রচন্ড রোষপূর্ণ গলায় আদ্রকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি ভাই? চলুন চলে যাই। এসব অমানুষদের সাথে কথা বললো বাপ। আদ্র কিছু বলছে না, নিশ্চয়ভাবে দেখছে ট্যাক্সি চালকগুলোকে। ব্যথায় যখন তারা কাতরাচ্ছে তখন অভ্যন্তরে সিক্ত আনন্দ দোলা দিয়ে উঠছে বারবার। প্রশান্তি কাজ করছে মনে মস্তিষ্কে। এদের মাঝেজনকে আদ্র বেশ ভালোভাবে চেনে। 5 জন মেয়েকে দর্শন করা মামলা আছে এর উপর। শুধু উপযুক্ত প্রমাণের অভাবে স্বাধীনভাবে ঘুরছে এই মানুষরূপী হাইনাগুলো। আদ্র থমথমে গলায় আকিবকে বলল, তোমাকে কিছু রেকর্ডিং পাঠিয়েছিলাম আমি, বের করো। আকিব দেরি করলো না, এক হাতে নাক চেপে অন্য হাত দিয়ে পকেট থেকে ফোন বের করলো। রেকর্ডিং এর ফাইলটি বের করে বলল, বের করেছি ভাই। প্রথমটা চালু করো। আকিব চালু করলো, সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো রেকর্ডটি। সেখানে স্পষ্ট ইখতিয়ারের কণ্ঠ ভেসে উঠেছে। সে বলছে, ওদের না মেরে আমাকে একটা উটকো ঝামেলা সত্যি ফেলে দিয়েছো আদ্র সাহেব। এখন ওদের রিলিজের অপেক্ষা করতে হবে, তারপরে খেলা শেষ। বলে হু হু করে হাসতে লাগলো সে। কর্কশ কণ্ঠের হাসিতে বয়ে তটস্থ হলো সবার মুখ, চোখের দৃষ্টি ভীতু। হঠাৎই শরীর গরম হতে শুরু করেছে যেন। কপাল গামছে, গলা শুকিয়ে পিপাসা পাচ্ছে প্রচন্ড। মাঝখানে পাতলা কৃষ্ণবর্ণের লোকটি অনেকটা তুতলিয়ে বলল, এখন আমগো কি করতে হবো ভাই? আদা ঠোঁট বাঁকিয়ে হাসলো, অদৃশ্য হাসি। কণ্ঠস্বরে গম্ভীর্য বজায় রেখে বলল, বেশি কিছু না, ইখতিয়ারের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে হবে। লোকগুলো একে অপরের মুখপানে এক একে চাইলো। পরক্ষণেই একসাথে হই করে উঠলো। আমরা দিমু ভাই, সবাই সাক্ষী দিমু, শুধু আমাগো ইখতিয়ারের হাত থেকে বাঁচায়েন। আদ্র কেবিন থেকে বেরিয়ে পড়লো। এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আকিব এলো পিছু পিছু ধীরস্থিরভাবে অপরাধীর ন্যায় বলল, আমাকে ক্ষমা করবেন ভাই, আমি শুধুই আপনাকে ভুল ভেবেছিলাম। আদ্র শুনলো, হাঁটতে হাঁটতে পাল্টা প্রশ্ন করলো, মাস্ক পরো মুখে, রুমাল চেপে আছো কেন? আনতে মনে নাই ভাই। লজ্জিত হেসে উত্তর দিল আকিব। সময় গড়াচ্ছে, সকাল পেরিয়ে পৃথিবীর আকাশে দুপুর নেমে এসেছে। মেঘেরা প্রবল ঝগড়া করে একে অপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দীর্ঘক্ষণ আগে। শুভ্রতা হারিয়ে কালো রূপ ধারণ করেছে মেদুরগুলো। তাদের রেশারেশির তীব্রতা বেড়ে গেল হুট করেই। কালো অস্থির নভস্থলে সূর্যের দেখা মিললই না। বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি। বেলার আকুলতা বড্ড বেড়ে গেল। আদ্র দুপুরে খেতে আসবে বলেছিল, এখনো আসছে না কেন? ঘড়িতে কাটা কাটায় 3টা বেজে 1 মিনিট। অশান্ত মানুষের বিছানায় গিয়ে বসলো। এই বাড়িতে কেউ কাজ করতে দেয় না তাকে। টুকটাক রেখা আর আরুর সঙ্গে কথা বলে কেটে যায় কিছুটা সময়। এভাবে হাত গুটিয়ে বসে থাকতে বেলা ভালো লাগে না। আদ্রকে মনে পড়ে, ভীষণভাবে মনে পড়ে। রাস্তা থেকে গাড়ির হর্নের শব্দ এখন অব্দি শোনা যাচ্ছে। বেলা সম্মিত ফিরল। বসে থাকতে থাকতে প্রায় ঘুরে গিয়েছিল সে। তড়িৎ গতিতে উঠে দাঁড়াতে বারান্দায় চলে গেল। বাহিরে উকি দিতে দেখলো আদ্রর কালো গাড়িটা। বেলা কাল বিলম্ব করলো না, ব্যস্ত পায়ে ছুটে চলে গেল নিচে। কলিং বেল বাজার পূর্বেই দরজা খুলে দিল। আদ্র মাত্র ওই কলিং বেল চাপ দিচ্ছিল। ব্যস্ত পায়ে দ্রুত ছুটে চলে গেল নিচে। কলিং বেল বাজার পূর্বেই দরজা খুলে দিল। আদ্র মাত্রই চাপতে যাচ্ছিল, হঠাৎ দরজা খুলে যাওয়ায় অবাক। প্রিয়তমার স্নিগ্ধ মুখশ্রী চোখে বাসতেই ক্লান্তি উবড়ে গেল যেন। সতেজ হয়ে উঠল ভেতরটা। ঠোঁটে কোণে মুচকি হাসি রেখা দেখা দিল। বেলা কিছু বলার তাকিয়ে সরে দাঁড়ালো। আলতো সরে বলল, ভেতরে আসুন। আদ্র ঢুকলো। ড্রয়িং রুমে বসে থাকা আয়াতের দিকে তাকালো একবার, খুব আস্তে করে বলল, রুমে আসো। আসছি। আয়াজ ফোন চাপছিল। আদ্রকে থেকে সরাসরি তাকালো, তাড়াতাড়ি ডাকলো, ভাই শোন, কথা আছে তোর সঙ্গে। আদ্র তখন সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিল প্রায়। আয়াজের কথায় দাঁড়ালো, মুখ বাঁকিয়ে প্রশ্ন ছুড়লো, কি? ব্যবসা ইদানিং সমস্যা করছে এক লোক। কোন ইখতিয়ার নাকি কি অবৈধ কাজ করতে চাইছে।
তোর বিপক্ষ দলের মনে হয়, ওরা আউট করতো। আদ্র ছোট্ট উত্তর। পারবো না। সঙ্গে সঙ্গে উদ্ভট কণ্ঠে প্রতিবাদ জানালো আয়াজ। কেন কেন পারবি না? তোকে কি মাগনা মাগনা রাজনীতিতে ঢোকার জন্য সাপোর্ট করেছিলাম আমি? সময় এসেছে, আমি আমার সাপোর্টের মূল্য চাই। পরে দেখা যাবে। চলে যাওয়ার আগে আদ্র আবারও বেলাকে ইশারা করলো রুমে আসার জন্য। তা দেখে আয়াজ পেছন থেকে খুব চেঁচালো, ইশারায় কথা বলছিস কেন? আমার মতো নিরহ মানুষটাকে এখন লোভ দেখাচ্ছিস? শুধু চৈতির সঙ্গে আমার বিয়েটা হতে দে, অসভ্য। আমিও হতে জানি। আয়াজের কথা থামলো না। লাজুক বেলা কোনো মতে চলে এলো সেখান থেকে। রুমে পা রাখতেই আদ্রকে ক্ষীণ বেজা শরীরে দাঁড়িয়ে থাকতে দেখে উৎকণ্ঠা হয়ে উঠলো মুহূর্তেই। এগিয়ে এসে তাকাতে দিয়ে বলল, আপনি এখনো ভেজা শরীরে দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, যান। আদ্র গেল না, ঠায় দাঁড়িয়েই পকেট হাতড়ে গিয়ে যেন বের করলো। পরক্ষণেই অনেকটা কাজ ছিটে নিল বেলাকে, গলায় কিছু একটা পরিয়ে দিল। বেলা তাকালো, পাথরের গলার চেন জলজল করছে, চোখ বাঁধানো সুন্দর। বেলা মৃদু হাসলো, হাত বাড়িয়ে চেনটা ছোঁয়ার আগেই তাকে নিজের বক্ষের মধ্যিখানে টেনে আনলো আদ্র। কানের পেছনে এলোমেলো চুলগুলো গুজে দিল খুব যত্নে। জিজ্ঞেস করলো, আমার জন্য অপেক্ষা করছিলে? বেলা মাথা দোলালো। আস্তে আস্তে সে অপেক্ষা করছিল। আদ্র বিস্তর হাসলো, আর একটু ঘনিষ্ঠ হলো, নিবিড় হলো সবটা, প্রকট হলো স্পর্শ। বেলা মিনমিন কণ্ঠে বলল, আপনার ঠান্ডা লেগে যাবে, শার্ট পাল্টে আসুন। শার্ট বের করে দেবো আমি? কণ্ঠে একরাশ বিরক্তি সন্তুষ্টি ভাব নিয়ে আদ্র উত্তর দিল, শার্ট টাট পাল্টাতে ইচ্ছে করছে না, এদিকে আসো, চুল মুছে দেবে। এসি তাপমাত্রা অতিরিক্ত কমিয়ে কিবোর্ডের ইংরেজি অক্ষরগুলো অতি দক্ষতার সঙ্গে আঙুল চালাচ্ছে আদ্র। ব্ল্যাঙ্কেট গায়ের পাশেই জড়সড় হয়ে শুয়ে আছে বেলা। বলিষ্ঠ দেহের পেশিবহুল বাহুর সঙ্গে প্রকটভাবে লেপ্টে আছে ভীষণ আর্দ্রতা নিয়ে। ঘড়িতে 12টা বেজে 20 মিনিট তখন। তন্দ্রা যেন খুব তাড়াতাড়ি চলে এসেছে আজ। আষ্টেপৃষ্টে নেত্রপলক এঁটে আছে, চোখ মেলে থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে। অথচ আদ্রর কাজ শেষ হতেই চাচ্ছে না। চোখ বুজে আবার হামি দিয়ে উঠলো বেলা। পিটপিট করে একবার জানালা গলিয়ে বাহিরে তাকালো। ঘন কালো আধার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ক্ষীণ বিরক্তিতে লৌহ বাজ পড়লো পরনে মাঝ বরাবর। হালকা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার কাজ কখন শেষ হবে? ঘুমাবেন না? ব্যস্ত আদ্র এক পলক গাড় ঘুরিয়ে তাকালো, মুচকি হাসলো। ঝুঁকে গিয়ে অদরে উৎস গাঢ় স্পর্শ দৃঢ়ভাবে এঁকে দিল ললাটের এক পাশে। পরক্ষণেই তীব্র আলোয় ভরা ল্যাপটপের স্ক্রিনে স্থির দৃষ্টি ফেলে বলল, তোমার কি ঘুম এসেছে? এলে ঘুমিয়ে যাও, কাজটা শেষ করতে আরো 1 ঘন্টা লাগবে আমার। জেগে থেকো না, ঘুমাও। বেলা একদমই শুনল না যেন। কিছুক্ষণ চুপচাপ আদর কাজ করা দেখলো। কাজ করার সময়ও লোকটা ব্রু কুচকে রেখেছে, চোয়াল শক্ত, চোখে তীব্রভাব। একটু আগের নমনীয়তার ছিটে ফোটাও নেই। নেত্রকোণ দাগটা স্কিনের সরাসরি আলোয় জলজল করছে যেন। আদ্র চুল কেটেছে, আগের থেকে অনেকটা ছোট দেখাচ্ছে। জাকড়া চুলগুলো মিশ্রণ গালকে অমিশ্রণ করা খোঁচা খোঁচা দাড়িগুলো হালকা ঘন হয়ে গজিয়েছে। কুষ্ঠযুগল মৃদু নড়ছে। বেলা চেয়ে রইল আর মনে বলল, আপনি চুল কেটেছেন কেন? ভালো লাগছিল না, বেশি বড় হয়ে গিয়েছিল। এখন পারফেক্ট আছে। একদমই না, বরং তখন বেশি ভালো লাগতো। আদ্র বাঘা চোখে তাকালো, ঠোঁটে দীপ্তি হাসি রেখে শুধালো, এখন ভালো লাগে না? আমতামতা করলো বেলা। উত্তর দিতে পারলো না। দৃষ্টি এলোমেলো হলো, অস্থির হলো বক্ষস্থল। নিজের উপর খুব রাগ হলো তার। সে এত লজ্জা পায় কেন? এই যে লোটের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, তার আগেই অসভ্য গাল দুটো গরম হয়ে ওঠে, প্রচন্ড ভারী লাগছে। উফ, এ কেমন অসহ্য যন্ত্রণা। আদ্র বেলার কেশবহুল মাথায় আলতো হাত বুলালো, কোমল স্বরে বলল, শুধু শুধু জেগে আছো কেন? ঘুমিয়ে যাও বেলা। বেলা অবশ মেয়ে নেয় বলল তখন, আপনার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। ঠোঁটের কোণে লেগে থাকা অল্প হাসিটা বিস্তর হলো। ল্যাপটপটা ছোট্ট টি টেবিলে নিঃশব্দে রাখলো সে। বিছানায় শুয়ে বেলাকে নিজের বুকে চেপে ধরলো অদৃশ্য ক্ষমতাবোধ নিয়ে। দুর্বল চিত্তে কানের পেছনে চুলগুলো আবারও গুজে দিয়ে নরম সুরে আওড়ালো, এবার ঘুমাও, চোখ বন্ধ করো। বেলা চোখ বুলালো না, চোখের পাতা ঝাপটালো 2-3 বার। বেশি করে তাকিয়ে অবাক স্বরে প্রশ্ন করলো, আপনার কাজ শেষ হয়ে গেছে? না, পরে করব। বেলা খানিকক্ষণ চুপ রইল। কি যেন ভাবলো মনে মনে। মুহূর্তেই উত্তেজিত হয়ে বলল, বিয়ের পর না মেয়েদের বাবার বাড়িতে যেতে হয়? আমি কালকে যাই।
কথাটা খুব একটা ভালো লাগলো না আদ্র। চেহারায় অসন্তোষ ভাব ফুটে উঠল খুব স্পষ্টভাবে। পুষ্পূর্ণ গলায় ভীষণ বিরক্ত নিয়ে সে প্রশ্ন ছুড়ল, কেন যাবা? বিয়ের পর সবাই যায়। তুমি যাবা না? বেলার ভ্রু কুঞ্চিত হলো, হতবিহ্বল হয়ে প্রফুল্লহীন কণ্ঠে বলল, এইভাবে বলছেন কেন? বাবার বাড়ি তো পাশেই, গেলে কি হয়? আর একটু কুচকালো তার সুদূষণ গৌরববন মুখশ্রী। দিশেহারা চোখ জোড়া গম্ভীর হলো, থতমত হলো কণ্ঠ। পাশে হলে যেতে হবে কেন? বারান্দায় দাঁড়িয়ে কথা বলো। দরকার হলে বাবা মাকে এখানে নিয়ে আসো। ওখানে যাওয়ার কি দরকার? হতবুদ্ধি বেলা কি বলবে ভেবে পেল না। নেত্রজোড়া একরাশ বিস্ময় সৃষ্টি হলো। জিজ্ঞাসু অভিব্যক্তিতে তাকিয়ে রইল সে। আদ্র তপ্ত নিঃশ্বাস ফেলল। বেলা স্নিগ্ধ মুখ পানে তাকিয়ে কোনরূপ জোর করতে পারল না। ভীষণ অনিচ্ছা নিয়ে হার মানল। কতক্ষণের জন্য যেতে চাও? এখনো ঠিক করিনি। আমি আসার আগে চলে আসবে, কেমন? চিন্তিত বেকুল কণ্ঠে অসীম পাগলামোর পিঠে বেলা আলতো মাথা দুলালো মাত্র অতি স্তন্যপনে মুক্ত গেল বিস্তর বুকে। মোলায়েম স্বরে আদ্র আবারও বলল, আমি চলে হাত বুলিয়ে দিচ্ছি বেলা, জেগে থেকো না, ঘুমাও। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরতে লাগলো। সময়ের গভীরতা বাড়লো। বেলা ঘুমিয়ে গেছে। দীর্ঘ নিঃশ্বাসের ছোঁয়া বুকের উষাল উষ্ণ উন্মাদনা তৈরি করছে। আদ্র তাকে তাকে দেখলো তার প্রিয় বেলাকে দীর্ঘক্ষণ অনিমেষ এক মনে। নিজেকে বড্ড অসহায় মনে হলো তার। মোহিত হলো তৃষ্ণার কাতর চক্ষু। গলা শুকালো। আলিঙ্গন আর একটু ঘনিষ্ঠ করতে গিয়ে আবার থেমে গেল সে। অনেকগুলো কাজ এখনো বাকি আছে। কিছু ডকুমেন্ট রেডি করা হয়নি। খুব সাবধানে বুক থেকে মাথা সরিয়ে বেলাকে বালিশের উপর শুয়ে দিল আদ্র। ল্যাপটপের কিবোর্ডে আবারও গোতাগুতি শুরু করলো। গোলাগুলির আওয়াজে ভয়ে ততষ্ট হয়ে আছে জনগণ। নিস্তব্ধ পরিবেশ, বৃষ্টিহীন, বাস পড়ছে যেন। প্রচন্ড শব্দ কানে আঘাত করছে। পাখিদের হাহাকারে ভরা ছোটাছুটি এক গাছ থেকে অন্য গাছে যাওয়া অবধি সীমিত। যে ভেবে পারছে না কলেজ ছেড়ে ছুটে পালাচ্ছে। আশপাশ গেছছে না একদমই। গাড়ি থেকে বের হতে হতে পেন্টের পেছন থেকে সিলভার রঙের বাড়ি বন্দুকটি হাতে নিল আদ্র। দ্রুত পায়ে কলেজের ভেতরে ঢুকতে ঢুকতে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, কলেজের পেছন দিক দিয়ে সবার বের হওয়ার ব্যবস্থা করো। আকিব, তন্ময়কে বলো ছেলেদের নিয়ে ওখানে যেতে। দাঁড়িয়ে থেকো না, দ্রুত যাও। হতন্ত পায়ে আকিব তন্ময়ের কাছে দৌড় লাগালো। পুলিশরা আগে এসে গেছেন। ড্রাগস সহ ইখতিয়ারকে হাতে নাতে ধরলেও হঠাৎ গোলাগুলির কারণে আহত হয়ে মাটিতে পড়েছিল প্রায় 3-4 জন। আদ্র বন্দুক তাক করলো ক্যাম্পাসের দিকটায়। অসভ্য হাতে ট্রিগার চাপতেই সূক্ষ্ম সোনালী রঙের গুলিটি বেরিয়ে এলো। কাল বিলম্ব না করে প্রচন্ড তীব্র গতিতে এলাকার বকাটে ছেলেটির ডান হাতের মধ্যখানে গিয়ে বিঁধল। হাত থেকে দাঁড়ালো, দা পড়ে গেল তার। অসহনীয় যন্ত্রণায় হাতের দিকে বাহু চেপে কুচকিয়ে উঠলো। নিচে দপ করে শুয়ে পড়লো। বিশুদ্ধ মাটি, দূষিত রক্তে নোংরা হলো মুহূর্তেই। আকিব চলে এসেছে। গাছের পেছনে লুকিয়ে থাকা ইখতিয়ারকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গুলি ছুড়ল সে। নিমেষেই কানের পাশ গলিয়ে চলে গেল তা। কানের লতি টনটন করে উঠল। ভয়ে এক মুহূর্তের জন্য জড়াসড় হয়ে গেলেও পরক্ষণেই লাফিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো ইখতিয়ার। সুযোগটা কাজে লাগিয়ে তাকে 2জন পুলিশ অফিসার ধরে ফেললেন। হাঁটু গেড়ে বসিয়ে বন্দুক ছিনিয়ে নিলেন। আচমকা সব গোটায় কিছুই করতে পারল না সে। প্রবল ক্রোধে চেঁচিয়ে উঠল শুধু। ধমকাধমকি করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। এরপর সবটা শান্ত। বিদক্ষ দলের অন্য ছেলেগুলো ধরে ফেলেছে হয়তো অতক্ষণে। কিছু সংখ্যক পালিয়েও গেছে। ফাঁকা মাঠটাতে এক এক করে সাজিয়ে রাখা হয়েছে ড্রাগসের বিশাল বিশাল কার্টন। সদূরে সাংবাদিকরা ভিড় জমাচ্ছে। তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। হাতে হ্যান্ডকাপ পরিয়ে ইখতিয়ারকে আদ্র সামনে আনতেই রাগে ফুসফুস করতে লাগলো সে। বিশ্রী মুখটা আরও বিশ্রীভাবে কুঁচকে ফেললো। প্রথমেই মন্দ কণ্ঠে গালিগালাজ করলো কিছুক্ষণ। গণবিহারী চিৎকার দিয়ে উঠল, কাজটা তুই ভালো করিস নাই আদ্র। তোর বাপের মতো তোকে যন্ত্রণা দিয়ে মারবো আমি, ছাড়বো না কাউকে। মাত্র 2 দিন, 2 দিন লাগবে আমার জেল থেকে বের হইতে। তারপর দেখবো তুই কি করিস। তোর না একটা প্রেমিকা আছে, সাবধানে দেখে রাখিস। বলা তো যায় না, মন চাইলে তুলেও আনতে পারি। ইখতিয়ার থামলো। মুখ থেকে একদলা থুতু ফেললো মাটির সবুজ সতেজ দুর্বাঘাসে। অনেকটা তাচ্ছিল্য করে বিকৃত হেসে আকিব তৎক্ষণাৎ কনস্টেবলের উদ্দেশ্যে ধমক লাগালো, সমস্যা কি আপনাদের? একে নিয়ে এখনো দাঁড়িয়ে আছেন কেন? তামাশা করতে চাচ্ছেন নাকি দেখাতে?
তাড়াতাড়ি এই নোংরা লোককে নিয়ে গাড়িতে যাচ্ছেন না কেন? ইখতিয়ার চলে গেল। গাড়িতে ওঠার পূর্বে আবারও তাকালো আদ্রর দিকে। সেই চালাক চতুর চোখে ঠুটে অসহ্যকর হাসিটা। আদ্র কঠিন নেত্রে তাকিয়ে রইল শুধু, কিছুই বলল না। আকিব একটু অবাকই হলো এতে। দৃষ্টি তুলে তাকালো, দেখলো আদ্রর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। চোখের সাদা শিরা উপশিরাগুলো আস্তে আস্তে রক্তিম রং ধারণ করেছে। গাম্ভীর্যে মাত্রা বেড়ে ভয়ানক রাগের পূর্বাভাস পাচ্ছে সে। কপালে রক ফুলে বেরিয়ে এসেছে। আকিব ভয় ভয়ে জিজ্ঞেস করলো, ভাবিকে এত কিছু বললে এই জানোয়ারটা আপনার বাবাকেও বকেছেন, ওকে কি এভাবেই ছেড়ে দিবেন ভাই? আদ্র উত্তর দিল না, দৃষ্টি সরালো না শূন্য মাঠ হতে। আকিব আবারও কিছু বলবে তার পূর্বেই ফোন বেজে উঠল তার। স্ক্রিনে ভাবির নামটা ভাসছে। আকিব দেরি করলো না, ফোন এগিয়ে ছটপট বলল, ভাবি ফোন দিয়েছে ভাই। হ্যালো আকিব ভাইয়া, কোথায় আপনারা? ওনাকে ফোন দিচ্ছি আমি, ধরছেন না। উনি কি ঠিক আছেন? ওনাকে একটু দিন না, আমি কথা বলবো। আদ্র শুনল শুধু, প্রত্যুত্তর করলো না। ওপাশে থাকা বেলা জবাব না পেয়ে আবারও অস্থির হয়ে উঠল। অজানা ভয়ে বুক কাঁপলো। জোরে গলায় আবারও বলল সে, হ্যালো, কথা বলছেন না কেন? উনি কি আপনার পাশে আছেন? ঠিক আছেন তো? হ্যালো। চোখ ভিজে এলো, কণ্ঠে ভূমিকম্প সৃষ্টি হয়ে ভেঙে আসলো যেন। কান্না রথ হয়ে উঠল। এ পর্যায়ে গম্ভীর গলায় উত্তর দিল আদ্র, আমি ঠিক আছি বেলা, কাঁদবে না, একটুখানি অপেক্ষা করো, আসছি। বেলার কান্না থামালো না। দীর্ঘ অভিমানে ডুকরে উঠল। তপ্ত শ্বাস ফেলে আদ্র ডিমে যাওয়া কণ্ঠে শক্ত শরীরের উপর চাদরের অস্তিত্ব টের পেতেই নড়ে চেড়ে উঠল বেলা। জড়সড় হয়ে বুকের মধ্যিখানে একেবারে মিশে যেতে চাইল যেন। আদ্র এক হাতে আগলে ধরল তাকে খুব সাবধানে, ভীষণ যত্নের সাথে। অন্য হাতে কপালের অবিন্যস্ত চুলগুলো গুছিয়ে পিছনে ঠেলে দিল। পলক না ফেলে এক মনে দেখতে লাগলো ঘুমন্ত বেলাকে। একটু আগেও তার জন্য কিরকম কাঁদছিল মেয়েটা। তাকে কাছে পেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল, ছাড়ছিল না। ডুকরে ডুকরে কেঁদেছিল বরংবার। বিরতিহীন কান্নায় ভিজে দিয়েছিল পরনের শার্টটি। আদ্র তার গালে হাত বুলালো আলতো করে। ক্রন্দরত মুখশ্রী, নিস্তব্ধতায় লাল হয়ে যাওয়া নাক, গাল, কান খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নজর গিয়ে ঠেকলো ফুলিয়ে রাখা উষ্টের খুব গভীরে। আদ্র থমকালো, দৃষ্টি সরাতে অক্ষম হলো। গরুর লেগে গেল যেন। গাল থেকে হাত নামিয়ে তা ছোবার পূর্বেই হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দ ফুসফিরল তার। আদুরে উষ্ঠজোড়া আর ছোঁয়া হলো না। বেলাকে জ্বালানোর মুখ্যম সুযোগটাও নিমিষেই হাতছাড়া হয়ে গেল। নিজেকে বহু কষ্টে সংযত করলো আদ্র। তপ্ত নিঃশ্বাস ফেললো অনেকটা রয়েস হয়ে। বাহিরে বৃষ্টি হচ্ছে অনেকদিন পর। বিস্তর নভস্থলে কালো ঘন মেঘেদের দেখা নেই, তবুও দ্বন্দ্বের রেশ ধরে ঠিকই চেঁচামেচি করছে তারা। 1-2 সেকেন্ডের মাঝেই পুরো ঘরে কেমন ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। বেলার শরীর মৃদু কাঁপছে। উৎসতার খুঁজে নীরবে অভিযোগ জারি করছে সে। আদ্র উঠে বসলো, বেলার গলা অবধি কম্বল টেনে নিজেও শুয়ে পড়লো আবার। পুরুষালী শক্ত দেহের সঙ্গে বেলার ছোট্ট নরম দেহখানি প্রগাঢ়ভাবে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ পর তন্দ্রা কাটলো বেলার, তবে তখনই চোখ মিলল না সে। মাথার টনটন যন্ত্রণায় দুর্বল লাগলো নিজেকে। কণ্ঠে রুত হয়ে এলো। আদ্র কোমল স্বরে ডাকলো তখন, বেলা, উঠবে না? বেলা নিরুত্তর। নখে দাঁড়ালো আঘাতে হঠাৎই খামচি ধরলো আদ্র বুকের একটুখানি অংশ। শার্ট ব্যাগ করে উন্মুক্ত ত্বক ক্ষতবিক্ষত হলো। আদ্র কোনোরূপ শব্দ করলো না, নড়লও না। সহ্য করে নিল চিনচিনি সূক্ষ্ম ব্যথা। মৃদুস্বরে প্রচণ্ড কাতরতা নিয়ে জিজ্ঞেস করলো, নেতা সাহেব, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো? যেন বুকে উতাল সমুদ্রের ঢেউ তাণ্ডব করছিল। হুট করেই প্রবল জ্বরে তাণ্ডবটি ঘূর্ণিঝড়ে পরিণত হলো। এলোমেলো হলো সব, ছুটাছুটি করলো, অস্থির হলো ভেতরটা। মনে মনে হাজারবার বলল, কখনো না, কখনো না। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে আমার কোনো কালে আসবে না বেলা, আমি ফিকে পড়ে যাব। বেলা শুনলো, তবুও শান্ত হলো না। তার নিষ্ঠুর মন সশান্তনা অবধি পৌঁছালো না। গহীন ডাকঘরে আবারও ঢুকে উঠলো হালকা শব্দে। তৎক্ষণাৎ কড়া নজরে তাকালো আদ্র। কাঁদতে মানা করেছিলাম বেলা, তবুও কাঁদছো না। আমার কথা কি তুমি শুনবে না বলে পণ করেছো? এত জ্বালাচ্ছ কেন? বেলা থামলো না, আওয়াজ ক্ষীণ বাড়ল।
আদ্রর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুব জোর লাগে বলতে লাগলো, আমার ভীষণ ভয় হয় আদ্র। ইদানিং সেই ভয়টা আরো বেশি হয়ে দাঁড়িয়েছে। আপনাকে কোথাও যেতে দিতে ইচ্ছে করে না, নিজের কাছে রাখতে ইচ্ছে করে। সব সময় অজানা আতঙ্কে বুক কাঁপে। যদি আপনার কিছু হয়, এমন কঠিন পেশায় জড়ালেন কেন আদ্র? সহজ কোনো পেশা ছিল না। আমাকে এভাবে কাঁদান কেন? আমি সহ্য করতে পারি না। নিঃশ্বাস ফুরিয়ে এলো, কথা থামলো। জোরে জোরে নিঃশ্বাস নিল সে। আবারও কিছু বলতে নিলেই নিজের সঙ্গে শক্তভাবে চেপে দিল আদ্র। কপালে অদর্য হলো দীর্ঘক্ষণ, বহুক্ষণ, খুবক্ষণ। গাঢ় স্পর্শে মাতোয়ারা হলো প্রবণ, দৃঢ় হলো অনুভূতি। জোরালো কণ্ঠে আদ্র আশ্বাস দিল, আমার কিচ্ছু হবে না বেলা, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। অভিমানী প্রিয়তমা নিমিষেই বিশ্বাস করে নিল যেন। পলক ঝাপটাতেই অস্ত্রসিক্ত নেত্র বয়ে এক বিন্দুকণা মুক্ত ধারণা পড়ল। মোলায়েম স্পর্শে পানিটুকু মুছে দিল আদ্র। প্রশ্ন ছুড়ল, ও বাড়ি যাবে না? বিকাল হয়ে আসছে, পরে কিন্তু আমি আর যেতে দেব না। বিড়াল ছানার মতো গুটিয়ে থাকা বেলার ছোট্ট উত্তর, যাব না। আচ্ছা, আমি কিন্তু আর পাঠাচ্ছি না, আমার কাছে রাখবো, যেতে দিব না, তুমি কাঁদলেও না। বৃষ্টি প্রবলই বাড়ছে, আওয়াজ হচ্ছে ঝরঝর ঝরঝর, স্পষ্ট শুনতে পারছে বেলা। এই বৃষ্টির মাঝে আদ্র কখনোই তাকেও বাড়িতে যেতে দিত না। সে জানে। ধীরস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কটা বাজে? বেলার কারণে কাপড় পাল্টাতে পারেনি আদ্র, গড়িও খোলা হয়নি। হাত উঁচিয়ে সময়টা দেখলো সে। উত্তর দিল, 3টা। দুপুর 3টা? অনেক বাজে, এতক্ষণ শুয়ে থাকা ঠিক হবে না। আদ্র এখনো না খেয়ে আছে, পরনের শার্ট অব্দি পাল্টায়নি। বেলা আর শুয়ে থাকতে চাইল না। নিশ্চয় লোকটা খুব ক্ষুধার্ত, মুখ ফুটে বলছে না হয়তো। পিটপিট করে থাকালো সে। এক দফা সময় নিয়ে সুদর্শন পুরুষটিকে দেখল। উঠে যেতে নিলেই আবারও চেপে দিল আদ্র। বেলা চমকালো, ভরকালো, বরকালো কণ্ঠে বলল, কি করছেন? উঠতে দিন। আরও কিছুক্ষণ থাকো, এখন উঠতে হবে না। কিন্তু আপনি তো এখনো খাননি। সবার বোধহয় এতক্ষণে খাওয়াও শেষ। খাবার গরম করতে হবে, গোছাতে হবে, কত কাজ। একরকম আদ্র একদমই বার্তা দিল না সে কথায়। বেলা আবারও বিরক্তি করতে চাইল সে। তার শক্ত ভারী হাত পাগুলো বেলার একটুখানি শরীরের উপর ছাড়িয়ে দিল। একদম দম বন্ধ হয়ে আসলো। ছটফট করলো বেলা, পরক্ষণে আবারও শান্ত হয়ে গেল। ধাতস্থ হলো এহেন পরিস্থিতি কাণ্ডে। আদ্র ততক্ষণে তার গলার মাঝে মুখ গুজে দিব্যি আছে। বেলা ডাকলো, শুনুন। অস্ফুট সুরে উত্তর দিল আদ্র, আপনি সবসময় নিজের আশেপাশে গার্ড রাখবেন, সাবধানে থাকবেন। খারাপ লোকেদের সঙ্গে একদমই মিশবেন না। যেন ছোট্ট একটা বাচ্চাকে নিয়ম শিখাচ্ছে বেলা। আদ্রর হাসি পেল, নিঃশব্দে হাসলো। টের পেল না বেলা। আচ্ছা। টিভিতে আপনার কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আপনি। কথাটা সম্পূর্ণ করতে পারলো না সে। আদ্র ফোন বাজছে, স্ক্রিনে আকিবের নাম জলজল করছে। বেলা বেশি ভাবলো না, রিসিভ করে আদ্র কানে রাখলো। খুব অল্প করে আবছাভাবে আকিবে কি যেন বলতে শুনলো সে, বুঝতে পারলো না। অথচ কথাটা শোনা মাত্র আদ্র উঠে বসেছে। বেলা একটু অবাকই হলো, তাকালো আদ্র মুখশ্রী পানে। গম্ভীর চিত্তে সে তখন ফোনের ওপাশে ব্যক্তিটিকে বলছিল, পাশের এলাকার মেন্টাল হসপিটালটা চেনো না? নতুন হয়েছে যেটা, ইমার্জেন্সি একটা কেবিন বুক করো, বাকিটা আমি দেখছি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে আছে আদ্র। বেলা তখন অভিনব চোখে তাকিয়েছিল, প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না। আদ্র স্বাভাবিক শান্ত স্বরে বলল, আলমারি থেকে শার্ট বের করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কোনটা বের করব? জিজ্ঞেস করলো বেলা। আদ্র এক পলক গাড় ঘুরিয়ে তাকালো। তোমার যেটা পছন্দ। আদ্র বেহি হিসাব, জয়, অপমান, ক্রোধ আর আক্রোশে ফেটে যাচ্ছে ইখতিয়ার। একদম শান্ত ছিল না সে। অন্তরে দূষিত ইগো জ্বালিয়ে জর্জরা করে দিচ্ছে ভেতরটা। মস্তিষ্ক ফাঁকা, প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে শরীর। আজ 3 দিন হতে চলছে সে কারাগারে বন্দি। কালকে সকালে তার ব্যক্তিগত উকিল আসার কথা ছিল, আসেনি। আজকেও আসছে না। যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে আদ্র। ধমকাধমকি, গালিগালাজ কিংবা ক্ষমতার দাপট দেখিয়েও পার পাওয়া যাচ্ছে না। ময়লা গেঞ্জিটা 2 হাতে ঝেড়ে মেঝেতে সশব্দে বসলো সে, দেয়ালে হেলান দিয়ে। পা দুটো দুদিকে ছাড়িয়ে কানের কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে
গোতালো কিছুক্ষণ, মুখ বাঁকালো, কি যেন ভাবলো মনে মনে, বিড়বিড় করে আদ্রকে বিশ্রীভাবে গালমন্দ করলো। পরক্ষণেই অশ্রাব্য ভাষায় কনস্টেবলের উদ্দেশ্যে খসখসে কণ্ঠে চেঁচিয়ে উঠল, একটু কল করতে দিলে কি তোর জাত যাইতো রে শালা? সারা পাইতে দে একবার, তোর শরীরে হাড্ডিগুড্ডি যদি আমি ঘোরাঘুরি না করি। কনস্টেবল আশরাফ বিরক্ত হলো খুব। প্রতিদিন এক জ্বালা সহ্য করা যাচ্ছে না, ভেতরটা বিষিয়ে যাচ্ছে, নিজেকে আটকাতে পারল না সে। ইখতিয়ার দিকে চোখ রাঙিয়ে তাকালো, কড়া কণ্ঠে সাবধান করলো, সারা তো তুই এমনিও পাবি না, সেই আশা বাদ দে, এভাবেই পচে মরবি। সামনে দেখ তোর সাথে কি হয়, তারপর দেখমু তুই আমার কি পাল করতে পারিস। ইখতিয়ার দ্বিগুণ রেগে গেল, বয়সে অল্প ছাপ যেন নিমিষেই পড়ে গেল নেত্রপল্লবের একদম কোন ঘেঁষে। খেকিয়ে উঠল, বেশি জবান চলতেছে না, জিব্বা কাইটটা ফেলবো, চোখ নামায় কথা বলবি আমার সাথে। চাকর তোরা পায়ের তলানিতে ঘর কইরা থাকোস, এই হিসেবে নত হইয়া চলবি। দ্বিতীয়বার যেন এই সাহস আর না দেখি। আশরাফ উত্তর দিল না এবার, রাগে তাদের দাঁত চেপে কটমটে দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে ভয়ঙ্কর ভস্ম করে দেওয়ার উদ্যম দিচ্ছে। শুধু ক্ষমতাটাই নেই তার। মাথার ওপর ছোট্ট জানাটির দিকে নজর পড়লো ইখতিয়ারের। অনেক ছোট হওয়ায় ফাঁক ফোকর দিয়ে একটু একটু করে আলো আসছে, সেই আলোর পরখ করলো সে। ভেবে নিল এখন দুপুর নেমে এসেছে বুস্থলে। পেটে মুচড় দিল ক্ষুধায়, প্রতিবারের মতো এবারও গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ওই কয়টা বাজে? খাবার কই আমার? এখন আরস নাই কেন? যা নিয়ে আয়। যাস না কেন? কনস্টেবল আশরাফ এবারও জবাব দিল না, শক্তমুখে দাঁড়িয়ে রইল মাত্র, তাকালোও না। ইখতিয়ার আবার চেঁচামেচি শুরু করলো। অন্য একজন কনস্টেবল এগিয়ে এলেন সেখানে, বেজায় বিরক্ত হয়ে বললেন, এখনো খানা দেওয়ানের সময় হয় নাই, তোমারেও দেওয়া যাইব না, স্যারের নিষেধ আছে। চুপ কইরা বইয়া থাহ, সময় হইলে দিয়া যাইব। ইখতিয়ারের তেজি উত্তর, আমি এখন খাবো, আমার জন্য এখন নিয়ে আয়। বলছি না এখন দেয়া যাইব না, বেশি উঠলে খানাই বন্ধ কইরা দিম। আমাকে ছেড়ে দিচ্ছিস, এর পরিণাম কি হবে জানস? প্রবল দমকের সুরে বলে উঠল ইখতিয়ার। কনস্টেবল ভয় পেল না, মুচকি হাসলো, তার ছেলের হাসি। নির্দয় কণ্ঠে বলল, আমার পরিণাম কি হইব আমার জানা আছে, তোমার কি হইব সেইটাও জানি। একটু পরে বাঁচবা নাকি মরবা তারও ঠিক নাই। চুপচাপ বইয়া থাহ, পারলে ক্ষমা চাও আল্লাহর কাছে, পরকালে ক্ষমা পাইলেও পাইতে পারো। ইখতিয়ার মনে মনে খুব ভাবলো, সবাই একই কথা বলছে কেন? একটু পর কি হবে তার? আদ্র কোনো নতুন ঘটনা ঘটাতে যাচ্ছে না তো? ঘটাতেও পারে, তার দ্বারা বিশ্বাস নেই। ভেতরটা আরও উদ্গ্রীব হলো ইখতিয়ারের, অস্থির হলো। একবার ভাবলো আশরাফকে জিজ্ঞেস করবে, পরপরই অহংকারের প্রচুরতায় টু শব্দটিও করতে পারলো না। কণ্ঠনালী থেমে রইল। উকিল এই তো এসে যাবে, তারপরেই ছাড়া পাবে সে। এতটুকু বারবার আওড়িয়ে নিজেকে নিজে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইখতিয়ার। সময় গড়িয়ে দুপুর থেকে বিকাল হলো। দোয়াদুই ছাড়া নোংরা হাতে ভাত খাওয়া শেষ করে মাত্রই আরাম করে বসেছে ইখতিয়ার। স্বাচ্ছন্দ্যে ঢেকুর তুলছে। সেকেন্ড গড়াতে না গড়াতেই এমন সময় হঠাৎ জেলখানার রডের দরজাটা খুলে ভিতরে ঢুকলো কনস্টেবল আশরাফ। ভীষণ অনিচ্ছা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার জামিন হয়ে গেছেন, ভেতরে ওসি সাহেব আর আপনার উকিল বসে আছেন, আসুন। ইখতিয়ার চোখ তুলে তাকালো, ক্রুর হাসলো, হাসতে হাসতে উপহাস উঠল। আপনি এত সম্মান, জামিন পেতে না পেতেই নিজের অবস্থান বুঝে ফেলেছিস তাই না? কিন্তু লাভ নেই, আজ রাতে আর বাসায় ফেরে হচ্ছে না তোর। আশরাফ ভাবান্তরহীন, কোনোরূপ প্রভাব পড়ল না তার মাঝে। অস্পষ্ট হাসলো। ওসির কেবিনের বদলে কারাগারের কোণে এক নিচের ঘরে নিয়ে গেল। ইখতিয়ার উৎফুল্ল মনে আশপাশ তাকিয়ে তাকিয়ে দেখছিল। অবিশুদ্ধ মস্তিষ্কে চলছিল আদ্রকে জব্দ করার ফন্দি, নিষ্ঠুর পরিকল্পনা। আচমকা কিছু কনস্টেবল ঘিরে ধরলো তাকে, টেনে টুনে চেয়ারে বসিয়ে দিল। কৌশলে চেয়ারের শক্ত কাঠের সঙ্গে হাত পা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল।
সহসা প্রচণ্ড ভয়ে রক্তশূন্য হলো ইখতিয়ারের চোখ মুখ, চুপসে গেল সে। তবুও দমল না যেন, সর্বোচ্চ কণ্ঠে চেঁচালো, এই এভাবে বাঁধছিস কেন আমাকে? খুল, সব খুল এখনই, নইলে কিন্তু সবাইকে মাটিতে পুঁতে ফেলবো। ছাড়। ইখতিয়ারের ছটফট, আকুলতা সব মিলিয়েই মুহূর্তটাকে প্রচণ্ড উপভোগ করতে লাগলো আশরাফ। দাঁত বের করে হাসতে লাগলো। আদ্র ওসিয়া রাকিব এলো একটু পরেই। ইখতিয়ার তখন ছেড়ে দেবার জন্য চেঁচাচ্ছিল। আদ্রকে দেখে থমকালো ক্ষীণ, পরক্ষণেই এর চেয়েও অধিক আক্রোশ নিয়ে বলল, এগুলো সব তোর কাজ না? ভালো করিস নাই তুই, একদম ভালো করিস নাই। এখন আমি তোদের কি করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। তোর পরিবারে এক একটারে তোর বাপের মতো যন্ত্রণা দিয়ে মারবো, রক্ষিকা বানাবো তোর প্রেমিকাকে। বাচ্চা, সময় থাকলে ছাড় আমারে, নইলে কিন্তু। ইখতিয়ারের কথা শেষ হলো না, মুখশ্রী শক্ত করে ভয়াবহ কণ্ঠে আদেশ দিয়ে উঠল আদ্র। মেশিন বের করো। তারা জাগলো সবার মাঝে। রুমের এক কোণ থেকে মাঝারি আকারের মেশিনটা আগলে ইখতিয়ারের কাছাকাছি রাখলো, গেঞ্জি ছিঁড়ে ফেললো। উন্মুক্ত বুক, হাতার কপালে তার জাতীয় কি যেন লাগিয়ে দিল। ইখতিয়ারের চোখ বড় বড়। ইতিমধ্যে যা বুঝার বুঝে ফেলেছে সে। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ, জোর গলায় তোতলে উঠল, তুই কিন্তু ভালো করছিস না আদ্র। ওদের বল আমার কাছ থেকে সরে যেতে, বল। কথা শেষ হওয়ার পূর্বেই মাত্রারিক্ত বৈদ্যুতিক শক কপালে, হাতে, বুকে প্রচণ্ডভাবে ঝটকা দিতেই শরীর জাঁকিয়ে উঠল তার। চোখ মুদল, খিচে এলো বাজেভাবে। 4-5 সেকেন্ড এই যন্ত্রণার মুহূর্তটি চলল, পরপরই হাঁপ ছাড়ল ইখতিয়ার। সামান্য ব্যবধানে ঘেমে গেল শরীর, মাথা টনটন করে উঠল। অসহায়হীন কষ্টে সহ্য করতে পারছে না। দেহের সঞ্চার কমছে, দুর্বল হয়ে আসছে ক্রমশই। আবারও একবার বৈদ্যুতিক শক দিতে চাইলেই দুর্বল গলায় চিৎকার করে উঠল ইখতিয়ার, আমাকে ছেড়ে দে আদ্র, আমি আমার সব দোষ মেনে নেব, তোকে কিচ্ছু করব না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কণ্ঠে থামলো নতুন উদ্যমে। শরীরের শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে যেতে শক্ত হয়ে খিচে রইল ইখতিয়ার। আদ্রর চোখ মুখে একরাশ আনন্দের দাম্ভিকতা, ঠোঁটে লেগে আছে ভয়ঙ্কর ক্রোধের হাসি। জলজল করছে কালো নেত্রজোড়া, রক্তিম হয়ে আসছে সাদা অংশ। ইখতিয়ারের সচেতনতা দেখে বিদ্রুপ করে উঠল সে। আমার বাবাও একদিন বাঁচার জন্য অনুরোধ করেছিল ইখতিয়ার, তোরা শুনিসনি, মেরে ফেলেছিস, কিন্তু আমি তোকে মারবো না। পার্থক্যটা এখানেই। তত্ত্ব নিঃশ্বাস ফেলে আকিবকে আবার বলল, তোমার ভাবিকে কল করো আকিব, বলো তার নেতা আজ তাড়াতাড়ি ফিরবে। জলমলে আকাশ, রোদ্দুরে ভীষণ আদুরে আদুরে ভাব। পাখিরা ডাকছে কিচির মিচির। ক্ষুধার্ত বেলা আদ্রর অপেক্ষায় ঘুমিয়ে গিয়েছিল প্রায়। গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই তন্দ্রা কাটলো, পিটপিট করে তাকালো। ঝাপসা চোখ স্পষ্ট হলো ধীরে ধীরে। প্রেমিক পুরুষের মুখশ্রী বেশি উঠল একদম সামনে। অধরে ইচ্ছত হাসি তার চোখে, তীক্ষ্ণ দৃঢ় চাহনি যেন গাঢ়ভাবে ছুঁয়ে দিচ্ছে। লাজুক রাঙা গালে আলতো হাসলো বেলাও। মন চাইলেও আদ্র সহ্য ভেজা জাকড়া চুলগুলো খুব করে ছুঁয়ে দিতে। দাঁড়ালো দাড়ির বাজে হাত বোলাতে নিজেকে সংযত করলো সে। দুমকণ্ঠে জিজ্ঞেস করলো, কখন এসেছেন? আদ্র হাসজ্জ্বল মুখেই উত্তর দিল, আধা ঘন্টা হয়েছে। কিছু খেয়েছেন? আদ্র মাথা নাড়ালো, অর্থাৎ না। তৎক্ষণাৎ উঠে বসলো বেলা, এলোমেলো শাড়ির আঁচল সামলালো, তার হাত উঁচিয়ে চুল খোপা করলো। এরপর ব্যস্ত হয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, একটু বসুন, আমি খাবার আনছি। কিন্তু তার আর করা হলো না। বাধা দিয়ে হাত টেনে ধরেছে আদ্র, বুকে প্রচণ্ড প্রগাঢ়ভাবে মিশিয়ে নিয়ে বলল, আমি নিয়ে এসেছি, ওই যে টেবিলে প্লেট রাখা, আসো খাইয়ে দিচ্ছি। বলতে বলতে টি টেবিল থেকে প্লেটটা নিল আদ্র। অনবস্ত হাতে এক লোকমা ভাত বেলার ঠোঁটের কাছে ধরলো। বেলা পলক জটকালো বিমরতা নিয়ে। ভাতটুকু কোনো মতো মুখে দিতেই বৃষ্টির তিক্ত স্বাদ টের পেল সে। তবুও নজর বিন্দুমাত্র সরল না, অবাক নয়নে চেয়ে রইল। আদ্র ব্রু কুচকে ফেলছে। আরেক লোকমা ভাত এগিয়ে সে গম্ভীর গলায় বলল, এভাবে তাকিয়ে থাকবে না বেলা, তুমি বিরক্ত করছো আমায়। বেলার কি যেন হলো, সে তবুও চেয়ে রইল। লজ্জা ভিড় জমালো না। প্রশ্ন ছুড়ল, আপনি খাচ্ছেন না কেন? তার আগের মতোই উত্তর, খাচ্ছি। খাওয়ানো শেষে হাত ধুয়ে বেলাকে বুকে নিয়ে শুয়ে পড়লো আদ্র এক কম্বলের নিচে। একে অন্যের সাথে ঘনিষ্ঠ হয়ে বেলা তখনও আদ্র পানে ড্যাব ড্যাব করে চেয়ে আছে।
আদ্র দীর্ঘশ্বাস ফেলল। আদ্র দীর্ঘশ্বাস ফেলল, কোমর জড়িয়ে রাখা হাতটা শক্ত করে লৌসরে বলল, ঘুমাও বেলা, এভাবে তাকিয়ে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। বেলা ঠোঁট কামড়ালো, এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি সরালো, খুব আস্তে করে বলল, আমার ঘুম আসছে না তো। আদ্র ভ্রু কুঁচকালো। কেন? একটু আগেই তো ঘুমিয়েছি। তবু ঘুমানোর চেষ্টা করো, আমার ঘুম আসছে। বেলা হাঁসফাঁস করছে, ঘুম আসছে না কিছুতেই। চোখ তুলে বারবার দেখছে সদৃশ্য লোকটাকে। আনমনে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর কেন আদ্র? আদ্র চমকালো, বন্ধ চোখ তৎক্ষণি মেলল। কিছু বলা পূর্বেই অনুভব করলো বেলার শরীরে তাপমাত্রা আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে উঠছে। উষ্ণতা বা খুব অস্পষ্টভাবে থেকে থেকে সে কোনো মতে বলল, আমার মাথা ব্যথা করছে আদ্র, আমি সহ্য করতে পারছি না। বক্ষস্থলে যেন হঠাৎই পাথরের আবির্ভাব ঘটল, প্রচণ্ড ভারী হয়ে উঠল নিমিষেই। আপনা আপনি ডান হাতের পাতা বেলার ললাট স্পর্শ করলো। আগের চেয়ে গরম লাগছে, ক্ষীণ কম্পায়মান শরীর খুবভাবে কাঁপে তুলছে তার ভেতরটা। অশান্ত অস্থির কণ্ঠে শান্ত স্বাভাবিক করে আদ্র শোধালো, বেশি খারাপ লাগছে দেখি, আমাকে ছাড়ো, আমি ওষুধ খুঁজে আনছি। বেলা বিন্দুমাত্র সরল না, অবাধ্য হলো। খামচে ধরা হাতটার শক্তি আরো বাড়িয়ে হাজারি করে উঠল। আপনি যাবেন না, কোথাও যাবেন না। ওষুধ খেতে হবে তো বেলা, ব্যথা বেড়ে যাবে না? বেড়ে যাক, তবুও যাবেন না। প্রেমিকার নাসরবান্ধা স্বভাবের মুহূর্তেই পরাজিত হলো প্রেমিক পুরুষ। পড়ান্ত নয়নে বেলার কাতর মুখশ্রী পানে চেয়ে রইল খুব করে। অনেকক্ষণ লাগিয়ে সিক্ত নেত্রচূড়া পরক করলো। মায়াবী মুখখানায় আরো একবার আহত হলো খুব বাজেভাবে। ক্ষতবিক্ষত হলো হৃদযন্ত্র। কোমল স্বরে বলল, আচ্ছা যাচ্ছি না, এই তো আছি, কাঁদে না? নিষ্ঠুর অশ্রুকণা কি শুনল না তা? একদমই না। প্রিয় মানুষটার আরেকটু আহ্লাদ পেতেই তরতর করে গতিপথ বাড়িয়ে দিল, শার্ট ভিজিয়ে দিল। অতি স্তনপর্ণে সময় গড়িয়েছে, বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো, সূর্য অস্ত যাচ্ছে। রবির শেষ কিরণ জানালা গলিয়ে আর্দ্র সারা মুখে ছড়িয়ে আছে। একটু আগেও চোখে পাতা তরন্দার কারণে মেলাতে পারল না। তরন্দার কারণে মেলাতে না পারলেও এখন সে পালিয়েছে, কিছুতেই ধরা দিচ্ছে না। বেলার কান্নার অভ্যাস নেই, তার বুকে গুটিয়ে শুয়ে আছে সে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। চুল এলোমেলো হয়ে গেছে আবার। আদ্র চুলগুলো এলোমেলোই রাখলো, ঠিক করলো না। অবিন্যস্ত বেলা খুব গভীরে ঢুকলো, আঁচলে বাজে বাজে দৃষ্টি ঘোরালো, অন্যরকম গলায় ডাকলো। বেলা, ক্ষীণ কণ্ঠস্বরে উত্তর দিল বেলা। জি। ব্যথা কমেছে? বেলা মাথা জাকালো, তবুও আবার প্রশ্ন করলো আদ্র, সত্যি কমেছে? হ্যাঁ। তবে আমি যদি একটু বেহায়া হই? নিঃসংকোচ আবদারের পিঠে বেলা চমকালো, ভরকালো, বিহলম্ব হলো। তৎক্ষণাৎ নজর তুলে তাকালো, বিমরতায় কি বলবে ভেবে পেল না। পলক জটকালো, লাজুক রাঙা হলো গাল, চোখ দুটো নুয়ে গেল। নীরবে সম্মতি পেতেই দুর্বোধ্য হাসলো আদ্র। আদুরভাবে কাছে টেনে নিল বেলাকে। সকাল থেকে বেলা রান্নাঘরে কাজ করছে, আদ্র সামনে আসছে না। গলা উঁচিয়ে কয়েকবার ডাকার পরও মেয়েটার আসার নাম নেই। এতে মারাত্মক বিরক্ত আদ্র। চোখ মুখ ভীষণ কুচকানো, ভ্রু বাঁকানো, ধপধপ পায়ের ড্রয়িং রুমে এসে সোফায় বসলো সে। রান্নাঘরে আর নজরে তাকালো, কিন্তু বেলার দেখা পাওয়া যাচ্ছে না। যেন অদৃশ্য হওয়ায় আপ্রাণ প্রতিজ্ঞা করছে মেয়েটা। আয়াজ বসে বসে আদ্রকে পর্যবেক্ষণ করছিল। আদ্র দেখা দেখি সেও রান্নাঘরে একবার উকি দিল, জিজ্ঞেস করলো, বেলাকে খুঁজছিস ভাই? আদ্রর গম্ভীর কণ্ঠ। না। আয়াজ মুচকি হাসলো। ঝগড়া করেছিস? না। তাহলে? লজ্জা পাচ্ছে, সামনে আসতে চাইছে না। গম্ভীর কণ্ঠের হাস্যকর অভিযোগ। আয়াজ নিজেকে আটকাতে পারল না, জোরে জোরে হেসে ফেলল। হো হো করে শব্দ হলো খুব। ঠাট্টা করে বলল, তুই লজ্জা দিয়েছিস কেন? মেয়েটা তো আর তোর মতো নির্লজ্জ না। আদ্র তীব্র নেত্রে তাকালো, দৃঢ়তা নিয়ে প্রশ্ন করলো, আমি নির্লজ্জ? আয়াজ জবাব দিল না, আগের মতোই হাসতে লাগলো, তবে এবার নিঃশব্দে। হঠাৎই জুড়ে জুড়ে বেলাকে ডেকে উঠল সে। বেলা একটু অবাক হলো, হাতের কাজ রেখে ইতস্ত পায়ে ছুটে আসলো। আদ্র তাকিয়ে তাকিয়ে দেখলো শুধু বেলার হদন্ত হয়ে ছুটে আসা মেয়েটাকে। সে অনেকক্ষণ ধরে ডাকছে, আসার তো দূর,
জবাব পর্যন্ত দেয়নি, অথচ আয়াজের এক ডাকে সামনে হাজির। বাহ! আদ্রর গম্ভীরতার ভাব বাড়ল, বিরক্ত হলো মন মস্তিষ্ক, বিগ্রানো মেজাজ। তাকে দেখে বেলা চুপসে গেল, লাজুক পাতার মতো জড়সড়ভাবে দাঁড়ালো। আড়ষ্ট কণ্ঠে আয়াজকে বলল, কিছু বলবেন না ভাইয়া? আয়াজ দাঁত বের করে হাসলো। হ্যাঁ, ভাইয়া তোমাকে ডাকছিল। পলক জাপটে বেলা নমনীয় চোখে আদ্রর দিকে তাকালো, অথচ লোকটা অন্যদিকে চেয়ে আছে। খুব কি রেগে আছে তার উপর? গলা নামিয়ে বেলা জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আলমারি থেকে আমার পিস্তল নিয়ে আসো। জি। বেলার মতো অবাক হলো আয়াজও, চোখের বিস্তরতা বাড়ল। বেলা কথা বাড়ল না। রাজবাড়ি আদ্র ইয়ানিককে এক পলক দেখে ধীর পায়ে রুমে গেল চলে। নকশা করা কাঠের আলমারি খুললো। একটু ঘাটাঘাটি করতেই কাপড়ের আড়ালে সিলভার রঙের বন্দুকটি পেয়ে গেল, হাতে নিল। কি ভীষণ ভারী সেটা, দেখে বোঝা যায় না। একটুখানি দেখতেই তো আলমারি বন্ধ করতে নিলেই পিছনে পরিচিত মানুষটার অস্তিত্ব থমকে দিল তাকে। বরাট কণ্ঠে গাঢ় স্বরে শুনতে পেল, বন্দুকের গুলিতে নিজের লজ্জাকে মারতে পারবেন বেলা, তবে পালাতে পারবেন, নয়তো ছেড়ে দিচ্ছি না। এলোমেলো অবিন্যস্ত গড়ের আশপাশে চোখ বোলাতেই গাল ফুলে দীর্ঘশ্বাস ফেলল বেলা। সকালে রুম গোছানো হয়নি, সে তো ঘুম থেকে উঠেই পালিয়ে পালিয়ে বেরিয়েছে। লজ্জার অসহনীয় যন্ত্রণায় আদ্রর সামনে আসতে পারেনি, কিন্তু শেষে তো পাষাণ নেতার হাত থেকে রক্ষা মিলল না, ধরা দিতেই হলো। সোফায় অযত্নে পরে থাকা সাদা পাঞ্জাবিটা সযত্নে হাতে নিল বেলা, বুকে চেপে ধরল। পাঞ্জাবিতে আদ্র আদ্র গ্রান আছে, মোহনীয় স্নিগ্ধ গ্রান। সে তার একদমই কাছে আছে, খুব কাছে। দেয়ালে টানানো গুটি কয়েক ছবিগুলোর মাঝে হঠাৎই একটা অচেনা অপরিচিত ফ্রেম দৃষ্টিগোচর হলো বেলার। তারই ঘুমন্ত মুখশ্রী স্পষ্ট করে তোলা। আদ্রর প্রশস্ত বুকের একাংশ দেখা যাচ্ছে। পাঞ্জাবিটা ভাঁজ করে সোফায় রাখলো সে, এগিয়ে গেল, হাত বাড়িয়ে আলতো করে ছুলো ফ্রেমটা। কাল রাত্রিবেলাও দেয়ালে ক্ষীণ জায়গাটা ছিল সম্পূর্ণ ফাঁকা, তার স্পষ্ট মনে আছে। তবে কোথা থেকে এলো এই ছবিটা? আদ্র লাগিয়েছে কখন? সে যখন রুমে ছিল না তখন? ভাবনা শেষ হলো না, তীব্র ছেদে সন্ধি ফিরল। আয়াজের গলা শোনা যাচ্ছে, দরজার ওপাশ থেকে সে ডাকছে, ভাবি আসতে পারি? চমকিত বেলা দ্রুত হাত সরিয়ে নিল ফ্রেম থেকে, চারদিকে চোখ বুলালো। কম বেশি লাগছে, অতটাও অগোছালো নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে উত্তর দিল, জি আসুন ভাইয়া। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আয়াজ, ঠোঁটে কিঞ্চিত পরিমাণ বিস্তর হাসি। সরাসরি সোফায় বসে জিজ্ঞেস করলো, কাজ করছিলে? ডিস্টার্ব করলাম? না না, এমনি ঘর গোছাচ্ছিলাম। আপনি কিছু বলবেন ভাইয়া? আয়াজ আড়মোড়া ভাঙলো, হামে দিল 2-3 বার। কথা বলতে সময় লাগলো। গুমগুম কণ্ঠে শুধালো, ভাই কাজ দিয়েছিল একটা, আমি করতে ভুলে গিয়েছিলাম। তোমার যেন কোন কোন বই লাগবে আমাকে লিস্ট করে দিও, আমি এনে দিব। বলতে বলতে ঘুমে ঝিমিয়ে উঠল সে। তন্দার নেত্রজোড়া খুলে রাখা যাচ্ছে না, মাথা ঝিমঝিম করছে। দুহাতে চোখ কষলে বিরক্তি প্রকাশ করলো আয়াজ। অসন্তোষ ভাব ফুটে উঠল, বিস্তর হলো চেহারা। বেলা অবাক নয়নে চেয়ে চেয়ে দেখলো তাকে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি সারা রাত ঘুমাননি? আয়াজের সহজ স্বীকারোক্তি। না, সৈতির সঙ্গে কথা বলেছি। মেয়েটাকে আজকাল সময় দিতে পারছিলাম না তো, তাই কাল সারা রাত ওর অভিযোগ শুনতে শুনতে আর ঘুমানো হয়নি। আবারও হামে দিয়ে উঠল আয়াজ। নেত্রকোণে ক্ষীণ জলেরা ভিড় জমালো। কথা অসমাপ্ত হয়ে থেমে গেল। বেলা মুচকি এসে বলল, আপনারা বিয়ে করছেন না কেন ভাইয়া? তবেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আয়াজের মুখশ্রীতে দুঃখী দুঃখী ভাব ফুটে উঠল। হতাশায় নিমজ্জিত হলো মন। দীর্ঘশ্বাস ফেলে অত্যাধিক অসহায় নিয়ে কাতর গলায় বলল, চাইলে তো বিয়ে করতে পারছি না ভাবি। চৈতির অনার্স শেষ হতে আরো 2-3 বছর লাগবে। এর আগে ওর বাবা রাজি হবেন না। এ কয় যুগ শেখা কবি রুদ্র না হওয়া পর্যন্ত তোমার উপায় নেই। একটু থেমে আয়াজ আবার বলল, আমি দেখি একটু পর ঢাকা যাব ওর সঙ্গে দেখা করতে, তখন তোমার বইও নিয়ে আসবো। বেলা পলক ঝটকালো, বিমুট কণ্ঠে জিজ্ঞেস করলো,
চৈতি আপু ঢাকায় থাকেন? হ্যাঁ, তুমি জানতে না? বেলা মাথা নাড়ালো, সে জানতো না। ততক্ষণে আয়াজের ঘুম মাথা চড়া দিয়ে উঠেছে। আস্তে ধীরে উঠে রুমে চলে গেল সে। অনেকটা দুলমুল নড়ে বড়ে পায়ে পাশে বাড়িতে ঝগড়া হচ্ছে, তীব্র থেকে তীব্রতর, কানে হরতাল লেগে যাচ্ছে। শব্দরোধের আন্দোলন করছে প্রতিটা জীবের শ্রবণ যন্ত্র। রেখা কান্না করছিল। বেলা ঠিক তার পাশেই দাঁড়ানো, হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। চুলার আঁচ অল্প কমিয়ে তরকারিতে আলু ডেকে দিলেন রেখা। কি ভেবে মুচকি এসে বললেন, জানো বেলা, আদ্রর বাবা আমাকে খুব ভালোবাসতেন, কোথাও যেতে দিতেন না, খুব খেয়াল রাখতেন। আমাদের কখনো বড় সড়ো ঝগড়া হতো না। যারই দোষ থাকুক না কেন, তিনি আগে ভাগে ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে নিতেন। কিন্তু রাজনীতির কারণে আস্তে আস্তে কেমন যেন পাল্টে গেলেন। ব্যস্ত থাকতেন, ব্যবসায় মন দিতে পারতেন না। আমাদের জন্য সময় ছিল না তার। কষ্ট করে সবার বিরুদ্ধে গিয়ে এমপি হলেন। সেদিন কি না খুশি ছিলেন তিনি। চেহারা থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। ওনার ব্যস্ততা বাড়ল, বাইরে থাকা শুরু করলেন, বাসায় তেমন আসতেন না। সে যে কবে আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন আমার মনে নেই। সব সময় চিন্তায় থাকতেন, আমাকে কিছু খুলেও বলতেন না। এরপর তো 1 বছর বাসায় আসলেন না। আমার পরিবার ভাবলো উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, আর আসবেন না। সেই সময়টা যে কি কষ্টের ছিল। সবাইকে ভুল প্রমাণ করে আদ্রর বাবা এলেন একদিন। ওটাকে আসলে আশা বলে না, চিরদিনের জন্য চলে যাওয়া বলে। ময়লার ডাস্টবিনে ওনার ছিন্ন শরীরটা পড়েছিল, পচে গিয়েছিল ওনার প্রতিটা চামড়া। চেহারার মাংসগুলো গলে কেমন যে দেখাচ্ছিল, গন্ধে টেকা যাচ্ছিল না এলাকায়। এ কারণে কেউ লাশ গোসল করাতে চাচ্ছিল না। ছোট্ট আদ্র তখন কি বলেছিল জানো? মা, আমাদের কাউকে লাগবে না, আমি, আয়া, জারু আর তুমি মিলে বাবাকে গোসল করাবো। কিভাবে করাতে হয় সেটা তো আমি জানি না, তুমি আমাকে বলে দিও, ঠিক আছে? আমি কান্নায় অজ্ঞান হচ্ছিলাম বারবার। অথচ আমার ছেলেটা কত সাহসের সঙ্গে কথাটা বলেছিল। আমার চোখে এখনো ভাসে সেই সময়টা। থামলেন রেখা, নেত্রযুগল অশ্রুসিক্ত হয়ে আছে। আঁচল দিয়ে পানিটুকু মুছলেন। কৃত্রিম এসে বললেন, তুমি একটু তরকারিটা দেখো তো বেলা, গরম লাগছে। আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসি। রেখা চলে গেলেন। বেলা সেদিকে স্নান চোখে চেয়ে রইল শুধু। বুক ভারী হলো খুব। অজানা আতঙ্কে কম্পিত হলো সর্বাঙ্গ। আদ্রকে নিয়ে ভয় হলো, ভীষণ ভয়। আকাশে চাঁদ নেই, মেঘের আড়ালে লুকিয়ে আছে শত্রুতা। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট হয়ে আছে পিচ ঢালা রাস্তা। 2-3টে কুকুর আদো আদোভাবে দেখা যাচ্ছে। নিজেদের মাঝে রেশারেশি করে প্রচণ্ড চেঁচাচ্ছে তারা। ঘেউ ঘেউ করছে বিরতিহীন। বাতাসে গাছের পাতা নড়ছে, ঝিঝি পোকার ঝিঝি শব্দ কানে বাজছে। হঠাৎ শক্ত পুরুষালী একজোড়া হাত এসে বেলার কোমর জড়িয়ে ধরল। গরমাক্ত বুকে ঠেকে গেল পিঠ। চমকিত হয়ে পাশ ফিরবার আগেই কাঁধে থুতুনি ঠেকালো সর্দিশন লোকটা। ক্লান্ত মুখ দৃশ্যমান হলো, ঘেমে একাকার কপাল। ফর্সা ত্বকে রক্ত জমে লাল আবরণ, ললাটে লেপ্টে আছে জাকড়া চুলগুলো। বেলা টের পেল আধো শরীরের শার্ট পাঞ্জাবি কিছুই নেই। উন্মুক্ত বলিষ্ঠ দেহ লাজকতায় লজ্জায় সিক্ত হয়ে উঠল মুহূর্তেই। ইতস্ত কণ্ঠে মিনমিন করলো, কখন এলেন? এই মাত্র। খেয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো? জি, মা খাইয়ে দিয়েছিলেন। কথা পেটে আর কিছু বলল না আদ্র। বেলাও কথা বাড়ল না। আস্তে আস্তে মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এলো, অর্ধচাঁদ। আদ্র দূরত্ব গোছালো, প্রগাঢ় হলো স্পর্শ। বেলা হকচকায়, বড় বড় হয় চোখ, কড়া কণ্ঠে বলতে চায়, কি করছেন আদ্র? দূরে সরুন। আদ্র দুর্বোধ হাসলো, অবাধ্য হলো খুব। প্রত্যুত্তরে কিছুই বলল না। বেলা আবারও অনুরোধ করলো, সরছেন না কেন? বারান্দায় এলেই আপনি এমন কেন করেন? আদ্র দৃঢ় দৃষ্টি, গাঢ় উত্তর, তুমি লজ্জা পাওয়া বন্ধ করে দাও, আমি আর এমন করব না। বেলা গাল ফোলালো। লোকটা সবসময় কথার জলে ফাঁসিয়ে দেয় তাকে, অসম্ভব শর্ত জুড়ে দেয়। কোমল নরম হাত জোড়া দিয়ে আদ্রর কঠিন হাতটা সরিয়ে দিতে চাইল বেলা, পারছে না। আবারও চেষ্টা করতেই সবার আদ্রর হাতে কামড়ের দাগ দেখতে পেল সে। সুগভীর দাঁতের দাগ, চামড়া বেদ করে গেছে ক্ষতটি, রক্ত শুকিয়ে লেগে আছে। 8টা
দাঁতের ছাপ সুস্পষ্ট। বেলা উৎকণ্ঠা হলো। ক্ষতের পাশ ঘেঁষে সাবধানে হাত বোলালো। বগ্রতা নিয়ে কম্পায়মান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার হাতে এমন কামড়ের দাগ কেন? আদ্র ক্ষতস্থানে তাকালো। মনে পড়লো আজ বিকেলে ইখতিয়ার তার হাত কামড়ে দিয়েছিল। পরে ব্যস্ততায় হাতটা ব্যান্ডেজ করার সুযোগ হয়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। কথা পাল্টে প্রশ্ন করলো, আজ সারাদিন কি করলে? আয়াস বই এনেছে তোমার? বেলা শুনল কি আদ্র কথা? শুনল না বোধহয়। ব্যথত নয়নে তাকিয়ে রইল। টলমল করলো চোখ। দম বন্ধ কর কণ্ঠে বলল, কিভাবে হলো এটা? রক্ত কেমন শুকিয়ে জমে গেছে দেখেছেন? আসুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আদ্র থমকে দাঁড়ানো, চোয়াল শক্ত, নেত্র অনিমেষ পলক্ষীন অনর। সর্বত্রে গম্ভীরতা খুবভাবে ফুটে উঠেছে। বেলার ক্রন্দরত মুখশ্রী অদ্ভুত দাম্ভিক শক্তি দিচ্ছে ভেতরটায়। দৃষ্টি নড়বড়ে হলো হঠাৎ। বেসামাল হলো নিষিদ্ধ ইচ্ছে। নিয়ন্ত্রণ হারা হলো। বেলাকে কাছে টেনে নিল সে। শূন্য মস্তিষ্কে অধরে অধর ছেড়ে দিল অধৈর্য ভঙ্গিতে। ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর তার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, তীব্র প্রণয়। বাতাসে গতি ক্ষীণ বাড়ল। নাম না জানা বিশাল বড় গাছটার মগডালে এক যুগল পাখি বসে আছে। কপতির বেসামাল সিক্ত অনুভূতির ক্ষিপ্ত স্পর্শ দেখে তারাও যেন লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। লহু লহু কাঁপছে বেলা। চোখের কোণে অশ্রুকণা চিকচিক করছে। বুক ভারী, চরম সুখময় মুহূর্তে জড়সড় হচ্ছে মন। মানুষটার বুকে খামছে ধরেছে সে। দাঁড়ানো নখ বিধিয়ে দিচ্ছে বাজেভাবে। চোখ বুজে রাখা, স্পর্শের গতি দ্বিগুণ প্রগাঢ় করে আদ্র সরে এলো। তার একটুক্ষণ পরেই বেলা থুতুনি চেপে নিজের দিকে ফিরে নিল লাজুক মুখটা। মুগ্ধ হয়ে দেখল নির্মিমেষহীন এক মনে অনেকক্ষণ। লজ্জায় আড়ষ্ট বেলা তাকালো না। চোখে পাতা কাঁপিয়ে বন্ধ করে রাখলো। আদ্র হাসলো, দুর্বোধ্য হাসি। উষ্টর মীমাংস দাঁত দ্বারা ক্ষত বিক্ষত করে মোলায়েম স্বরে শোধালো, তাকাবে না বেলা? বেলার উত্তর নেই। ঘন শ্বাসকার্যে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মাত্র। আদ্র আরেকটু ঘনিষ্ঠ হলো। আগের মতোই বলল, তাকাচ্ছ না কেন? এদিকে তাকাও, আমার দিকে দেখো তো। ধুলো বালিতে গোসল করা আমাকে কেমন লাগছে? বেলা আর নজরে তাকায়। সরাসরি তাকানোর সাহস নেই। লোকটার মলিন মুখশ্রীও যেন জলজল করে অসীম সৌন্দর্যে জানান দিচ্ছে। চোখে অদৃশ্য তৃষা, অদরে লেগে আছে দুর্দান্ত ক্লান্তিমাখা হাসি। স্থির দৃষ্টি বেলাতেই আটক। পলক এত কম ফেলতেছে কেন লোকটা? তাকে আজকে প্রথম দেখছে নাকি? নেত্রের খুব গভীরে কাছে পাওয়ার তীব্র বাসনা সুস্পষ্ট হতেই মাথা নোয়ালো বেলা। ছোট নিঃশ্বাস পেল। মনে মনে ভীষণ জোরে স্বীকৃতি দিল, আপনি বড্ড বেসামাল আদ্র, প্রচণ্ড অসভ্য প্রেমিক। পাষাণ নেতাদের এতটা বেহায়া হতে নেই। আপনিও হবেন না। তবে অকপটে সেই গলা নামিয়ে ধীরে ধীরে বলল, ফ্রেশ হবেন না? ক্লান্ত লাগছে আপনাকে। হাতে ব্যান্ডেজও করতে দিচ্ছেন না। আদ্র অদ্ভুতভাবে হাসলো তখন। কিছু ক্ষত প্রশান্তি দেয় বেলা, জয়ের তৃপ্তি আনে। থাক না, ব্যান্ডেজ করতে ইচ্ছে করছে না। বেলা বুঝলো না কিছুই। অবুঝ চোখে পিটপিট করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরক্ষণেই কপাল কুঁচকে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, আপনি কি মারপিট করে এসেছেন আদ্র? মারপিটে কেউ কামড় দেয় বলো? কপালে বাজ মিয়ে গেল নিজের বোকামিতে। ক্ষীণ থতমত খেলো বেলা। মিনমিনে কণ্ঠে জানতে চাইলেও তাহলে কিভাবে কথা শেষ হলো না। তাকে থামিয়ে দিয়ে আচমকা নিঃশ্বাস বার করা কণ্ঠে বলে উঠল আদ্র, আমার দুদিনের জন্য ঢাকা যেতে হবে বেলা। যেন একটু একটু করে বিরাট বজ্রপাত ঘটল। আলোর জলকানিতে রুষ্ট হলো সব। তখনই মাথা উঁচিয়ে তাকালো সে। মুখ তুলল কাতরভাবে। কি ভীষণ করুণ স্বরে প্রশ্ন ছুড়ল, সত্যি চলে যাবেন? আদ্র অভ্যন্তরে পাথরেরা ঘর বেঁধেছে। নাক মুখকে যেন শক্ত করে চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে দিচ্ছে না। দম বন্ধ কর বিশ্রী অনুভূতি। তাড়াতাড়ি চলে আসবে তো? তোমার প্রিয় ফুল নিয়ে আসবো, ওই যে রাস্তার মোড় থেকে যেটা সবসময় কিনতে তুমি। আশ্বস্ত করার অল্প অল্প প্রচেষ্টা। বেলার ভেতরটা গলল না, তবুও শুনল না কিছুই। ম্লান কণ্ঠে জিজ্ঞেস করলো, কখন যাবেন? পরশু। বুক ছেড়ে নিঃশ্বাস বেরিয়ে এলো, পীড়াদায়ক নিঃশ্বাস। মনের অবনতি ঘটলো আরো।
প্রশস্ত বক্ষের মধ্যখানে আনমনে মাথা রেখে নিজের খারাপ লাগা প্রকাশ করলো অত্যন্ত সুকৌশলে। আদ্র বুঝে নিল সেকেন্ডেই, আগলে ধরল নিবিড়তা নিয়ে। প্রেয়সীর জলে টলমল মুখশ্রী পানে অনর চেয়ে থেকে অভিযোগ জানালো, চোখটাকে বারবার সমুদ্র করে ফেলো কেন বেলা? আমি যে প্রতিবার ডুবে যাই। সোফায় অবিন্যস্তভাবে হাত পা ছাড়িয়ে শুয়ে আছে আয়াজ, কপালে হাত রেখে চোখ বন্ধ করে রেখেছে। টেবিলে ছড়িয়ে থাকা আধ খাওয়া কোকাকোলা বোতল, চিপস নিতে নিতে রেখা খুব বিরক্তি নিয়ে তাকালেন আয়াজের পানে। রুশপূর্ণ চাহনিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, জুড়ে সরে ধমক লাগালেন, সমস্যা কি আয়াজ? সাত সকালে কি শুরু করেছিস? তোরা কি আমাকে একটু শান্তি দিবি না? ড্রয়িং রুমে এটা কেমন হাল? এখন যদি কোনো মেহমান আসে কেমন অবস্থা হবে? কি ভাববে বলতো? আয়াজ আগের মতোই বাবলেশীন, হতাশায় মুখ একটুখানি হয়ে আছে। তপ্ত নিঃশ্বাস পেলে অনেকটা রহস্য বনিতার রেশ দৌড়ে বলল, তোমার ছেলে ছ্যাঁকা খেয়ে ভাকা হয়ে গেছে মা। ভাবছি সন্ন্যাসী সেজে পয়নে ব্যর্থ বিরহের গান লিখবো, তুমি হবে সাইড নায়িকা। রেখা তৎক্ষণাৎ দৃষ্টি প্রখর করলেন একরাশ রাগের ফুলকি নিয়ে। নিমিষেই ভস্ম করে দেওয়ার অতি ক্ষমতার সঙ্গে দ্বিগুণ জুড়ে চেঁচালেন, বেয়াদব, ঘর থেকে বের হবি এখন। তার আগে ময়লা সব পরিষ্কার করবি। ফাজিল, এসব কি ধরনের কথা? তোর মা লাগি সেটা ভুলে গেছিস? আজের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষিত হলো না। গান শুনতে শুনতে জিমিয়ে উঠল সে, উত্তরে কিছুই বলল না। রেখা কটমটে চোখে চেয়ে থাকতে থাকতে চলে গেলেন রান্নাঘরে। তার ছেলে দুটো বকে গেছে সব, কি সব আজে বাজে কথাবার্তা। গায়ে পরিপাটি কালো রাঙা পাঞ্জাবি জড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আদ্র। তার একটু পেছনেই গুটিসুটি ভীষণ ধীর পায়ে এগিয়ে আসছিল বেলা। মুখশ্রী ভরে আছে অত্যাধিক লাজের দৃঢ় আবরণে। সোফায় আয়াজের মুখোমুখি বসলো আদ্র। গানের চরণ কানে বাজতেই রূপ উসকে গেল তার। প্রশ্ন করলো, এসব কি গান? চৈতির সঙ্গে তেরাবেকা কিছু হয়েছে নাকি? দেবদাস সেজেছিস কেন? আয়াজ কমল থেকে হাত নামালো, এক পলক তাকালো মাত্র, আফসোস নিয়ে বলল, ছ্যাঁকা খেয়েছি ভাই। আদ্র অবাক কণ্ঠ, মানে? তুই আমাকে ছ্যাঁকা দিয়েছিস ভাই, মারাত্মক কষ্ট দিয়েছিস আমাকে রেখে। আগে আগে বিয়ে করার আগে তোর কি একটুও বুক কাঁপেনি? এত নির্দয় তুই। আদ্রর কপালে বলি রেখা তখন আকাশ ছোঁয়া, চোখ মুখ কুচকে বলল, বিয়ের মাস বেরোবে, এতদিনে তোর কাপাকাপির কথা মনে হলো? মনে তো আগেই হয়েছে, কালকে আর একটু গভীরভাবে ভাবলাম। তুই যে বাবির সাথে আমার চক্ষের সামনে দিনরাত প্রেম করিস, কেন করিস? আমি যে বিয়ে পাগল জানিস না? আমার যে তোর মতো বিয়ে করে বাচ্চার প্ল্যানিং করতে ইচ্ছে করে, বুঝিস না? তুই কি পাগল? আমি এখনই এসবের প্ল্যান করব কেন? কণ্ঠস্বরে আশ্চর্যের দ্বারা চুয়ে চুয়ে পড়লো যেন। আয়াজ বেজায় বিরক্ত হয়ে মুখটা বিকৃত করে বলল, এখনো করিসনি? কেন করিসনি? এত অলস কেন তুই? ওগো শুনছো ডাকটা না শুনতে পারি, আচ্ছু ডাকটা তো অন্তত শোনাবি। বেলার দাঁড়িয়ে থাকতে পারলো না সেখানে। চোখ বড় বড় করে দুই বাইকে দেখলো একবার, দ্রুততর পায়ে রান্নাঘরে চলে গেল। আড়ষ্টভঙ্গিতে কাজ করতে করতে আবারও আজের কথাগুলো কানে বাজতেই হড়বড়িয়ে গেল সে। লজ্জায় রাঙা হলো ফর্সা গাল। রেখা পাশ থেকে ডাকছেন, অথচ অস্বস্তিতে জবাবও দিতে পারল না বেলা। তার যে এত কোথা থেকে আসে? কাঠফাটা রোদ, খাকা করছে আশপাশ, দুদু মাঠ, সূর্যের সরাসরি বেগুনি রাঙা ক্ষতিকর কিরণ। আদ্র যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। মুখে বিস্তরতা নিয়ে তার ব্যাগ গোছাচ্ছে বেলা। তিনটা ভিন্ন ভিন্ন রঙের ফাইল ব্যাগের এক পাশে গুজে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, আর কিছু ঢোকাবেন ব্যাগে? হ্যাঁ। আলমারির কাজটায় পা বাড়ালো বেলা। দুপাশে দরজা লাগিয়ে যেতে চাইলেও কি ঢোকাবেন? তোমাকে। জড়তাহীন নিঃসংকোচ আবদার। বেলা হকচকিয়ে তাকায়। একবার গাঢ় কণ্ঠে বাজে সিক্ত হয়। আদ্র খুব কাছাকাছি চলে এসেছে ততক্ষণে। আলতো করে বেলার কোমর জড়িয়ে বুকে চেপে ধরে রেখেছে। কপালের অদরের সূক্ষ্ম স্পর্শ দিয়ে মুচকি হেসে বলল, কাল সকাল সকাল চলে যাব বেলা। তুমি এখন থেকেই কান্নার প্র্যাকটিসটা করে নাও, সকালে যদি আমি দেখার সময় না পাই। কথা পিঠে ভীষণ হতভম্ব হলো বেলা। চমকে পলক জটকালো। খুব দৃঢ় অভিমান আষ্টে পৃষ্ঠে ধরলো। এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা অশ্রুগুলো বাঁধন হারা হলো। বুকে শক্তিহীন ধাক্কা দিয়ে সরে আসতে চাইল সে। আদ্র দিল না। শার্টের একাংশ নিমিষেই ভিজিয়ে বেলা ভাঙা কণ্ঠে বিড়বিড় করলো, আপনি এত মন খারাপ কেন? ভীষণ বাজে। প্রত্যুত্তর আদ্র শব্দ করে হেসে দিল এবার। প্রাণ খুলে বেশকর নিয়ে নিকৃষ্ণ চুলের উপর অদর ছুঁয়ে উত্তর দিল,
আমি তো তোমার কান্না দেখার জন্যই বিয়ে করেছিলাম বেলা, ভুলে গেছো? বেলা শুনলো, অভিমানে জড়াসড় হয়ে জবাব দিল না। আদ্রর বুকের সঙ্গে লেপটে ফুফালো কিছুক্ষণ, বুকের শার্ট আঁকড়ে ধরলো। নিদারুণ অসহ্য কণ্ঠে থেকে থেকে বলল, আপনি কেন চলে যাবেন? আমি কিভাবে থাকবো? বেদনায় ডুবে যাওয়ার মুহূর্ত। রুমে এসি বন্ধ, বনবন শব্দে বৈদ্যুতিক পাখা চলছে অবিরাম। অনিলে জাপটায় চুল এলোমেলো হচ্ছে, শুকনো গলায় ডুব গিলল আদ্র। হাত বাড়িয়ে বেলার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। বেলা ঘুমিয়ে গেছে, গালে কান্নার অবশিষ্ট জল দাগ হয়ে এঁটে আছে। আদ্র বৃদ্ধাঙ্গুল দিয়ে মোছার চেষ্টা করলো, গেল না। ব্যর্থ নিঃশ্বাস ফেলে বেলাকে কুলে তুলে নিল, সোফা ছেড়ে বিছানায় শুয়ে দিল খুব সাবধানে, ভীষণ যত্নে। নিজে শুয়ে পড়লো তার ঠিক পাশে, তাকে দিল নিশ্চুপভাবে। মেয়েটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তেতো তেতো লাগছে সব। তিক্ত অনুভূতির ব্রকস্থল চিনচিন করছে। সময়টা এত দ্রুত এগোচ্ছে, কেন এগোচ্ছে? একটু দৃঢ়ভাবে চলা যায় না? জাতীয় সংসদ ভবন, আদ্র বাবার চিরদিনের স্বপ্ন। বাবার সব সময়কার বসার স্থানটা আদ্র ফোনে দেখেছিল একবার, সেখানে দাঁড়িয়ে তো নিজের বক্তব্য দিতেন তিনি। আজ আদ্র বসেছে সেখানে, স্পর্শ করছে যেন 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 তার বাবাকে ধরেছে। বুক কাঁপানো, কেমন করে যেন নিঃশ্বাস ফেলল সে। সময়টা ছিল বর্ণনাতীত। মাননীয় স্পিকার বসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো কিছু বলার জন্য। আদ্র নিজেকে সামলে বাবার মতোই মুখটা কঠিন করে একের পর এক হৃদয় কাঁপানো বক্তব্যের প্রস্তুতি নিল নিপুণতার সঙ্গে। সংসদ ভবন থেকে বেরিয়ে আদ্র সোজা গাড়িতে গিয়ে বসলো, মুজিব কোট খুলে রাখলো, সিটে হেলান দিয়ে চোখ বুঝলো, ক্লান্ত স্বরে বলল, গাড়ি সোজা কুমিল্লায় নাও আকিব, এখানে আর একটা দিনও থাকা সম্ভব না। আকিব গাড়ি চালু করলো না, চুপসানো ভঙ্গিতে বসে আছে ড্রাইভিং সিটে। এসির মাঝেও প্রচণ্ড গামছে শরীর, কাঁপছে। আদ্র কপাল কুচকালো, বিরক্ত কণ্ঠে আবার বলল, কি সমস্যা আকিব, গাড়ি ছাড়ছো না কেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই। আদ্র নেত্রচোরা উন্মুক্ত করলো, আকিবকে জড়াসড় হয়ে বসতে থেকে ব্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আকিব, কাঁপছো কেন? ভাবি ফোন দিয়েছে ভাই। এটুকু কথা বলতেই মিনিট খানেক লাগিয়ে দিল আকিব। আদ্রর বিরক্তি মাত্রা বাড়ল, গম্ভীর গলায় বলল, ঠিকভাবে কথা বলো আকিব। আসলে ভাবির ফোন থেকে কল এসেছিল, উনি ওনার। আদ্র ফুস করে নিঃশ্বাস ছাড়লো, শান্ত চোখে তাকালো। এইভাবে কথা বলছো কেন আকিব, ভালোভাবে একেবারে কথা বলো। ভাই ভাবির মুখে কে যেন এসিড মারছেন, অবস্থা ভালো না। একদমে চোখ মুখ খিচে বলে উঠল আকিব। আদ্র স্তব্ধ হলো, থমকালো, দৃষ্টির চঞ্চলতা, বুকে ছুরির আঘাত স্পষ্ট অনুভব হলো কি নির্ধারণভাবে। আদ্র বিশেষ করে নিল, বেলাকে নিয়মিত মিথ্যা বলবে না আকিব, এমন মজা তো নয়। কণ্ঠ নড়বড়ে হওয়ার আগেই স্বাভাবিক শীতল গলায় বলল, কে করেছে কাজটা? আকিব বিতু আখিজোড়া মিলে ধরলো। জানি না ভাই, আওয়াজ ভাই একটু আগে কল করেছিলেন, তিনি নাকি তখন ভাবিকে নিতে এসেছিলেন ভার্সিটিতে। রাস্তায় আসার সময় বাইকে করে দুজন ছেলে এসে এসিড মারে, ভাবির চেহারা একবার জ্বলে গেছে, আওয়াজ ভাইয়ের হাতেও। কথা বলা শেষ হলো না, আদ্র আবার বলল, কখন হয়েছে সব, আমাকে জানানো হয়নি কেন? আপনি সংসদে ছিলেন, আপনাকে বিরক্ত করতে চাইনি। সঙ্গে সঙ্গে প্রলয়নকারী হুঙ্কার ছাড়লো। আদ্র বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি বিরক্ত হব? এত বিশ্রী ভাবনা কেন তোমার? গাড়ি চালাও এক্ষুনি, বসে থাকতে রেখেছি তোমাকে। গাড়ি চলতে শুরু করলো। পর মুহূর্তেই কেবিনে জ্বালানো আছে, অথচ বন্ধ করে রেখেছে কেউ। কৃত্রিম বৈদ্যুতিক বাতি সারাক্ষণ জ্বলে থাকে, মাথার ওপর ফ্যান চলছে ঠিকই, কিন্তু নিজের শীতল স্পর্শে কারোর হৃদয় ছুঁতে পারছে না, দোলা দিয়ে উঠছে না মন, বিষাক্ত হয়ে আছে। হাসপাতালে পৌঁছাতে বেশি সম্মান নিল না আদ্র। কেবিনের সামনে সারি করে দাঁড়িয়ে আছেন সবাই। আয়াজকে এক কোণে দেখা যাচ্ছে, বাহুর অংশ ব্যান্ডেজ করা, তাকে জড়িয়ে ধরে অবিশান্ত কাঁদছেন রেখা। আদ্রকে দেখতে পেয়ে ছুটে এলেন, আচমকা চর মেরে দিলেন ডান গালে। আদ্র হতবাক, বিমূঢ়, চোয়াল শক্ত। রেখা কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, তোকে বলেছিলাম না মেয়েটাকে ছেড়ে দিতে, কেন নষ্ট করলি মেয়েটার জীবন? কি ক্ষতি করেছিল ও তোর? খুশি লাগছে না এখন? যা চেয়েছিস তা তো পেয়েই গেছিস, এখন আবার কেন এসেছিস এখানে? চলে যা, বেলার সঙ্গে দেখা করতে দিব না আমি। জবাবহীন আদ্র কঠিন রুষ্ট নেত্রে চেয়ে আছে মাত্র। ছাত্র ধীর পায়ে এগিয়ে এলেন, কাতর স্বরে আর্তনাদ করে উঠলেন, আমার মেয়েটার সাথে এসব কি হয়ে গেল বাবা? তুমি তো বলেছিলে ওর কোনো ক্ষতি হতে দেবে না, তাহলে এভাবে ভেঙে দিলে কেন? নাকি আমারই ভুল ছিল? কণ্ঠে রেশ বাড়ছে, কান্নার অশেষ শব্দ বিরক্তি করছে।
অন্যান্যদের। একজন নার্স সরঞ্জাম হাতে নিয়ে এদিকে যাচ্ছিল। যাওয়ার আগে একবার বিরক্তি কণ্ঠে বললেন, প্লিজ আওয়াজ কম করুন আপনারা, এটা হসপিটাল, অন্যদের সমস্যা হচ্ছে, বোঝার চেষ্টা করুন। আয়াজ সামলে বলল, বুঝতে পেরেছি, আর আওয়াজ হবে না। তারপর আবার আদ্রের দিকে চেয়ে বলল, ভাবির এখনো জ্ঞান ফিরেনি ভাইয়া, অপারেশন হয়েছে মাত্র। তুই কি দেখা করতে যাবি? আদ্র নিশ্চুপ এক এক করে সবার দিকে তাকালো। সবার চোখে তার জন্য রাগ, অসন্তুষ্টি ভাব। ক্ষীণা দূরে প্রভা বেগমকে দেখা যাচ্ছে। দরজার গোল কাজটার দিকে দৃষ্টি রেখে ফুপিয়ে ফুপিয়ে কাছেন তিনি। আঁচল দিয়ে মুখ ঢেকে রেখেছেন। ছোট্ট বিয়ান মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আদ্র আর দুটো পা সামনে আগাতে চাইল না। আদ্রর আর পা দুটো সামনে আগাতে চাইল না। বেলাকে ওভাবে দেখার সাহস নিমেষে হারিয়ে ফেললো। সে দুর্বল হয়ে পড়বে না হয়। প্রথমে গলায় আকিব বলল, গাড়ি বের করো আকিব। আজ বিস্মিত হলো। ভাই, বেলার কাছে যাবি না? আদ্র গটগট পায়ে চলে যেতে লাগলো। পিছু ফিরে তাকালো না। চোখটা জ্বলছে, লাল হয়ে গেছে শিরাগুলো। অসহায় লাগছে, বিশ্রী রকমের অসহায়। জ্ঞান ফিরে আদ্রকে সর্বত্র খুঁজছিল বেলা, অথচ সেটা যেন এখন বামন হয়ে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। ভেতরটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেলেও কাঁদতে পারছে না বেলা। সারাক্ষণ মৃত্যু যন্ত্রণা হয় গালের চামড়ায়, ছটফট করে সে। দিন বেরিয়ে যায় কত, আদ্র আসে না। ব্যান্ডেজ খোলার পরও তাকে কেউ আয়না দেখতে দেয় না। বাম চোখ ঝাপসা ঝাপসা লাগে, চোখসহ এক পাশ জ্বলে গেছে। তো বেলা বুঝি সে আর আগের মতো সুন্দর নেই। তাকে দেখে যে কেউ ভয় পাবে, তার জ্ঞান ছিল না। আদ্র কি দেখতে এসেছিল তাকে? ভয় পেয়ে কি একেবারে চলে গেছে? বেলার কান্না পায়, কাঁদতে পারে না। আগাম যন্ত্রণার কথা ভেবে কান্না আটকে রাখাও যে কি কষ্টের। আদ্রর তো এই কান্নায় বেশি পছন্দ ছিল, অথচ সে কাঁদতে পারবে না। মার জোরে হইচই বাপ। আদ্র ইয়ানিত মঞ্চে উঠেছে, রমরমে বাপ সর্বত্রে। সেই গম্ভীর কণ্ঠে আওয়াজটা হঠাৎ বেজে উঠল গানে। আমি আদ্র ইয়ানিত, কুমিল্লা জেলার সদ্য হওয়া এমপি। হইচই দ্বিগুণ হলো। প্লাস্টিকের চেয়ার ছেড়ে সবাই উঠে দাঁড়ালেন। আদ্র প্রখর দৃষ্টি ঘুরিয়ে দেখলো সবাইকে। শরীরের কাটা দেওয়ার মতো অসাধারণ কণ্ঠে আবারও বলতে শুরু করলো, আমি আদ্র ইয়ানিত, আমার জন্মস্থান প্রিয় জেলা কুমিল্লার সদ্য এমপি। আমার বাবাও কিন্তু একজন এমপি ছিলেন। নাম শুনেছেন কখনো? আব্দুর ইয়ানিত। আমার রাজনীতিতে আসার মূল কারণ কেন বলুন তো? বাবা রাজনীতি করে বলে ছেলে শরীরেও রাজনীতি রক্ত বইছে। ব্যাপারটা অনেকটা তেমন মনে হচ্ছে না? কিন্তু রাজনীতির প্রতি আমার একটু আগ্রহ নেই। আমি শুধুমাত্র আমার বাবার জন্যে আজ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার বয়স খুব কম ছিল, নবম শ্রেণীতে পড়তাম। বাবা রাজনীতির জন্য আমাদের ঠিকভাবে সময় দিতেন না, বাসায় আসতেন না মাঝে মাঝে। তার প্রাণ ছিল এই পেশা। সময় দিতে না পারার ব্যর্থতাকে আমি আমার বাবার সাফল্য মনে করতাম। খুব ভালোবাসতাম বাবাকে, তিনিও বাসতেন। সময় পেলে রাজনীতির খুঁটিনাটি জানাতেন। অথচ এই রাজনীতি তাকে কি দিল? বিশ্বাসঘাতকতা। অনৈতিক কাজ করতে রাজি না হওয়ায় মেরে ফেললো। আমি তাদের নিচু দেখাতেই রাজনীতিতে এসেছিলাম, দেখিয়েছি, শান্তি পাইনি। আপনারা হয়তো জানেন না, আমার বিয়ে হয়েছে আরও 1 মাস আগে। বেলা আহসান মেয়েটার নাম। ওকে আমি খুব ভালোবাসি। জানোয়ারগুলো আমার স্ত্রীকেও ছাড়েনি, অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে ওর সুন্দর মুখটা। সাহসের অভাবে আমি ওর সামনে যাইনি। আমার কারণে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ও। আমি কিভাবে দেখব? আমার মা কিন্তু ওর সাথে আমার বিয়ে দিতে চাইনি। মা তো বুঝে গিয়েছিলেন এমন কিছুই ঘটবে। আমি এমপি আদ্র বলছি, যারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন তাদের আমি নিরাশ করব না। এমপি হওয়ার আগে এবং পরে আপনাদের সবাইকে যা যা করে দেওয়ার কথা দিয়েছিলাম তা সম্পূর্ণ করেই ছাড়ব। পরিশেষে প্রিয় জনগণ এবং দেশকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমি কিছুদিনের মাঝেই আমার পদত্যাগ করব। রাজনীতি আমার জন্য না, মরিচিকার পেছনে ছুটতে। আদ্র থামে। মাঠে হই হই ভাব নেই, সবাই স্বাভাবিক চুপচাপ। আদ্র একবার তাকিয়ে মঞ্চতে নেমে পড়ল। তৎক্ষণাৎ কি যেন হলো, করতালি আওয়াজ যেন পুরো জেলা কাঁপিয়ে তুলল ভীষণভাবে। অকৃতিমত্তা নিয়ে গাড়ি চলছে। আকিব হাঁসফাঁস করছে। জানানা কাজগুলো লাগিয়ে দিতে বাটন চাপ দিল সে। মৃদু গলা জিজ্ঞেস করলো, ভাবির ওখানটায় নিয়ে যাব ভাই? আদ্রর ছোট্ট উত্তর, হুম। আকিব আবার বলল, একটা কথা ছিল ভাই। আদ্র এবার কিছু বলে না, ফোনের স্ক্রিনে তাকিয়ে রয়। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে জড়তা নিয়ে বলল সে, ইখতিয়ারের দেওয়া টাকাগুলো সব ড্রাগ আসক্তদের চিকিৎসার জন্য ওদের পরিবারকে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কিছু টাকা রয়ে গেছে। এগুলো কি করব ভাই? তোমার না বউয়ের ডেলিভারি কয়েকদিন পর, টাকা আছে সাথে? গম্ভীর কণ্ঠে জানতে চাইল আদ্র।
আছে কিছু জমানো, হয়ে যাবে ভাই। কত টাকা জমিয়েছো? 8,000। অনেক জমিয়েছো, যে টাকা রয়ে গেছে ওগুলো প্রয়োজনে খরচ করবে, বাড়তি কথা শুনতে চাই না। টিভি চলছে অনর্গল। ইখতিয়ারের পাগল হওয়ার সংবাদ বেশ জমজমাট করে দেখানো হয়েছে খবরে। ভারসাম্যহীন হয়ে রাস্তায় নাকি পড়ে থাকে এখন। তার দলে প্রায় লোক আদালতে সাক্ষীও দিয়েছে ইখতিয়ারের বিরুদ্ধে। ধরা পড়েছে অনেকেই, যারা বেলাকে অ্যাসিড মেরেছে তারাও। অ্যাসিড ছোড়ার সময় ছেলেগুলোকে একদম সামনে থেকে দেখেছিল বেলা। টিভিতে সেই ভীতিশিকাময় বিভৎস চেহারা দেখা যাচ্ছে। হঠাৎ টিভির পর্দায় আদ্রর মুখশ্রী ভেসে উঠল। কতদিন পর মানুষটাকে দেখলো সে। কয়েকদিনে চেহারা লাল হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। বেলা চশমা খুলে ফেললো, টিভি বন্ধ করে নিল তৎক্ষণাৎ। লোকটাকে সে দেখবে না, এমন স্বার্থপর লোকটাকে ভালোবাসে না সে। দূরে চলে যাক, আর কখনো যেন সামনে না আসুক, কখনো না। তার ইচ্ছে পূরণ হলো না মোটেও। খট করে কেবিনের দরজা খুলে গেল। সুটাম দেহের কে যেন এগিয়ে এলো। বেলা ঝাপসা দেখছে, আবারও হাতড়াতে চশমা খুঁজলো সে, পড়লো। স্বার্থপর আদ্রকে দেখে মুখ ফিরিয়ে নিল। মন মস্তিষ্কে বেহায়া কথা কান দিল না। আদ্র আস্তে করে বসলো তার পাশে। জলসানো মুখটা চোখে জল জড়ো করে দিল। বারবার লাগলো নিজেকে, সে কি কখনো এতটা অসহায় বোধ করেছিল? বাবা মৃত্যুর সময় তো কি কঠিনভাবে সামনে নিয়েছিল নিজেকে, তবে আজ পারছে না কেন? আদ্র সময় নিল, গম্ভীর নিঃশ্বাস নিয়ে রাখলো। বেলা দেখো আমি এসেছি, তাকাবে না? বেলা তাকালো না, শক্ত গলায় আওড়ালো। কেন এসেছেন? কারো দয়া চাই না আমার, চলে যান। আমি তোমার উপর দয়া করছি না বেলা, তুমি আমার উপর একটু দয়া করো, এদিকে তাকাও। বেলা শুনলো না, ক্রমশই নিঃশ্বাস গণা হচ্ছে, তার কষ্ট হচ্ছে। ভাঙা গলায় সে জোর দিয়ে চেঁচাতে চাইল। আমি আপনার মুখ দেখতে চাই না, চলে যান এখান থেকে। এতদিন পর কেন দরদ দেখাতে এসেছেন? নিশ্চয়ই মুক্তি চাওয়ার জন্য। ঠিক আছে, দিয়ে দেব মুক্তি। পরিবেশ গুমট ভাব, নিশ্চল সব। আদ্র নিষ্প্রভ চোখে নির্দয় বেলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করেই জড়িয়ে দিল গাঢ়ভাবে। বেলা ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করলো, চেঁচালো। আদ্র শক্ত হয়ে রইল। যা কিছুই হোক, বেলাকে ছাড়বে না সে, একদমই না। দুর্বল বেলা একটু পরে শান্ত হয়ে গেল, প্রাণহীন গলায় অনুরোধ করলো, কেন এমন করছেন আদ্র? চলে যান, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর আগের মতো সুন্দর নেই। সবাই ভয়ে দূরে দূরে চলে যায়, আয়না দেখায় না, কাঁদতেও পারি না, যন্ত্রণায় কান্না আসতে চায় না। আমি আর আগের মতো নেই আদ্র, সবার অপ্রিয় হয়ে গেছি, কেউ আর ভালোবাসে না। বেলার মাথায় হাত বোলালো আদ্র। শব্দজুট খুলে কণ্ঠকে মোলায়েম করে বলল, মুশ, শান্ত হও। কে বলেছে তুমি অপ্রিয় হয়ে গেছো? তুমি তো সবসময়ের জন্যই আমার প্রিয় বেলা। সিক্ত গলায় প্রতিবাদ করলো বেলা। মিথ্যা বলছেন আপনি, আপনিও আমাকে ভালোবাসেন না আর, নয়তো আমার মুখ ঝলসে যাওয়ার পরে আর আসেননি কেন? আদ্র তপ্ত নিঃশ্বাস ফেলে উত্তর দিল, কে বলেছে বেলা? আমি তো রোজই আসতাম, তুমি ঘুমিয়ে থাকতে। বেলার ভালো গাল বেয়ে জল গড়ালো, জলসানো চোখটা সময় নিল খুব। বাজে শিরশিরে অনুভূতি নিয়ে নেত্রে তরতর করে কাঁপিয়ে একটুখানি জল বের হলো। সেই পানির দিকে চেয়ে রইল আদ্র। হুট করে ঝুঁকালো মাথা, জ্বলছে লাল হওয়া ভয়ঙ্কর চামড়ায় অদর ছোঁয়ালো দৃঢ়ভাবে। ফিসফিস করে বলল, আমি তোমার চেহারাকে ভালোবাসিনি বেলা। বেলা কান্না তেজ বাড়ল, করুণ কণ্ঠে হাউমাউ করে কেঁদে উঠল বেলা। আদ্র থুতুনির উপর কপাল ঠেকালো। আদ্র মুচকে আসলো, মলিন স্বর শোনা গেল, কাঁদে না বেলা, তোমার না কষ্ট হয়? বেলা শোনে না, চরম অবাধ্য হয়ে বেহায়া হয়। নিজ ইচ্ছাতে অদরে অদর মিলিয়ে দেয়, সময় গড়ায়, গড়াতেই থাকে, খেয়াল থাকে না কারোরই। এর চেয়ে সুখময় অনুভূতি কি আছে? প্রশান্তি কি আর আছে? আদ্রর তো জানা। হ্যালো গাইস, গল্পটা এখানেই সমাপ্ত। তো গল্পটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না কিন্তু।